এক কাপ কফি কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান। আমাদের গল্পেরা সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ। বাঙালিদের মধ্যে খেলা নিয়ে বরাবরের একটা ভালোবাসা, উন্মাদনা, লাফালাফি সব কিছু আছে। কিন্তু যে জিনিসটাকে আমরা অনেক সময় হয়তো দেখতে চাই না বা বুঝতে চাই না, যে আমাদের সব থেকে পছন্দের যে খেলাটা ক্রিকেট, মানে যেটা নিয়ে সব থেকে বেশি মাতামাতি চলে, সেখানে মহিলাদের ক্রিকেটে যিনি হয়তো একজন বাঙালি হয়ে পৃথিবীতে সব থেকে বেশি উইকেট টেকারের তকমাটা যার সঙ্গে আছে, যিনি আজকে মহিলাদের ক্রিকেটে বাঙালিদের, ভারতের তো ছেড়ে দিন, পৃথিবীর একজন আইকন, তার সঙ্গে আজকে আমরা খেলাধুলো নিয়ে একটু গল্প করব। মানে আমি নিজে খুব যে খেলাধুলোর কিছু বুঝি তা না, আই এম আ নন স্পোর্টস পার্সন, চেহারা দেখেই বুঝছেন, যারা শুনছেন তারা হয়তো আমাকে ছবি দেখে বুঝতে পারবেন, কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে আমার। সেই গল্পটা শোনার জন্যে লেট মি ইন্ট্রোডিউস ঝিলন গোস্বামী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার সম্বন্ধে আমরা সবাই জানি, এতগুলো ইন্টারভিউ, এতগুলো মিডিয়া। মেয়েদের ক্রিকেট যে জিনিসটা একটা সময় আকাশকুসুম মনে হতো, মানে আমরা অনেস্টলি বলছি শুনিনি, তো হঠাৎ সেটা কি করে শুরু হলো, শুরুর গল্পটা? অ্যাজ এ ইয়াং ক্রিকেটার, ইয়াং গার্ল, তুমি যখন ছোট থেকে বড় হও, তুমি তখনই বলতে পারো না ইউ ওয়ান্ট টু বিকাম এ প্রফেশনাল অ্যাথলিট, অর ইউ ওয়ান্ট পার্টিকুলারলি ইউ গোয়িং টু বি এ ক্রিকেটার অর ফুটবলার অর সাম আদার স্পোর্টস। ইউ ওয়ান্ট টু প্লে অল দ্য স্পোর্টস। তুমি সব স্পোর্টস খেলতে ভালো লাগতো। আর একটা কারণ ছিল সেখানে, সেটা হলো দেখো আমাদের বাঙালিদের বাড়িতে বাড়িতে না ফুটবল খুব চল ছিল, এখনও আছে, কিন্তু তখন আরও বেশি ছিল। সেই সময় আমার মনে আছে, আমি তখন খুব ছোট, আমি তখন চাকদায় বাড়ি আমার, তো চাকদায় থাকতাম। আমাদের বাড়িতে টিভি ছিল, আই এম টকিং অ্যাবাউট 90s, আর আমি তখন খুব ছোট। আমার মনে আছে আর্জেন্টিনা ম্যাচটা হেরে যায় ওয়েস্ট জার্মানির এগেনস্টে, অ্যান্ড ম্যারাডোনা ওয়াজ ক্রাইং, অ্যান্ড এন্টার বাড়ির মধ্যে যারা যারা বাড়ার লোকজনরা আসছে তারাও কাঁদছে। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টেলিভিশন ম্যাচ আমি দেখেছি আমার লাইফে। সেই যে আবেগটা আমার মধ্যে ঢুকলো স্পোর্টস নিয়ে, অ্যান্ড তার সাথে সাথে তখন ওই রোজ তখন ছোট ছোট স্পোর্টস স্টার বেরোতো, সেখানে বড় বড় ওই কালেক্ট করতাম, হ্যাঁ, আর সেইটা কেটে দেওয়ালে টাঙানো বা বইয়ের মলাট দেওয়া। আগে এইসব ছিল, এখন কি হয় আমি জানি না, কারণ আমি অনেকদিন বইয়ের সাথে সম্পর্ক এখন আমার সেই রকম নেই। যাই হোক, তো সেই মলাট দেওয়া, পিসির বাড়িতে গিয়ে ওইগুলো কালেক্ট করা, ওই বইগুলো পড়া, সুন্দর সুন্দর ফুটবলারদের দিয়ে ছবি দেওয়ালা মলাটগুলো বানিয়ে সেগুলো বইয়ের সাথে লাগানো, সেই ক্রেজটা জন্মিয়েছিল। অ্যান্ড দেন 92 ওয়ার্ল্ড কাপ আসে, যেখানে আপনার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেখানে কালার বল প্রথম আসে, সাদা বল, দেন কালার ক্লোদিং, লাইট ফ্লাড লাইটে খেলা হচ্ছে, গর্জাস হয়ে যায়। অ্যান্ড পিসির বাড়িতে আমি বড় হচ্ছি তখন, আমি পিসো দাদাদের বাড়িতেই থাকতাম, ওরাও ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, আমি বাইরে থেকে বসে বসে দেখতাম অ্যাজ এ বল গার্ল হিসাবে। বলটা পাঁচিলের বাইরে চলে যেত, আমি কুড়ে নিয়ে এসে ওদেরকে দিয়ে দিতাম। এটাই ছিল আমার খেলা ছোটোবেলায়। অ্যান্ড অবশ্যই সচিন তেন্ডুলকারের সেই জার্নিটা যদি দেখো, ওই সময় পরপর অ্যাড আসতে শুরু করে দিল 92 ওয়ার্ল্ড কাপের পর থেকে। ভারতবর্ষের স্পোর্টস বলতে গেলে তখন একটাই স্পোর্টস হতো ক্রিকেট, আর অন্য কোনো স্পোর্টস আমি সেখানে আসছি। আচ্ছা, তার সাথে সাথে মাঝে সাঝে আমরা অলিম্পিক দেখেছি কিছু। অলিম্পিকের শুরুটা আমাদের সবার দেখতে খুব ভালো লাগে, মশাল জ্বালাচ্ছে, দৌড়াচ্ছে, ওই সব গ্র্যান্ডজেটটা। এক্স্যাক্টলি। এছাড়া সেরকম অন্য কোনো স্পোর্টস দেখার সুযোগ হয়নি। বাট হ্যাঁ, সচিন স্যারের একটা ওই আমাদের এজ যারা ছিল ওই বয়সের ছেলে মেয়েদের কিন্তু একটা বড় ইন্সপিরেশন ছিলেন উনি। ইট ক্রিকেট, স্লিপ ক্রিকেট, ড্রিঙ্ক ক্রিকেট, ওই যে মহলটা ক্রিয়েট হয়েছিল, অ্যাকচুয়ালি কিন্তু ক্রিয়েট হয়েছিল ওই সময়। আমার মনে আছে বইয়ের খাতা, স্ল্যাম বুক, কোথাও জায়গা ছিল না যেখানে ক্রিকেটার্সদের ছবি ছিল না। আর এটা নিয়ে কম্পিটিশন হতো বন্ধুদের মধ্যে, কার কাছে কত বেশি আছে। এক্স্যাক্টলি। তো সেখান থেকেই জায়গাটা এলো। হ্যাঁ, পরবর্তী সময় তুমি যে কথাটা বললে, ক্রিকেটটা কোন জায়গাটায় এলো, ক্রিকেটটা আজকেও কি সেই প্রায়োরিটির জায়গায়? বাট ইয়েস, আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে ক্রিকেটের সাবস্টিটিউট সেই জায়গাটা অন্য কোনো স্পোর্টস নেই। বিকজ যেভাবে ক্রিকেটটাকে 1983 পর থেকে, তার আগে কিন্তু হকি ছিল আমাদের ন্যাশনাল স্পোর্টস, লোকে কিন্তু হকি দেখতো বেশি। 83 ওয়ার্ল্ড কাপ থেকে মিটটা চেঞ্জ হয়ে যায়। 87 ওয়ার্ল্ড কাপ, 86-87 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া আসে। ইডেন গার্ডেনতে কিন্তু সে সময় ফাইনালটা হয়েছিল, হিস্ট্রি বলছে অস্ট্রেলিয়ান ইংল্যান্ড খেলেছিল।
অস্ট্রেলিয়া যেতে, সেখান থেকে কিন্তু পুরো ক্রিকেট কিন্তু ট্রান্সফার করে নেয় এটার কি অ্যান্ড কোনো কমার্শিয়ালাইজড হয়েছে জিনিসটা। এইখানটাতেই আসছিলাম। এক্স্যাক্টলি, কমার্শিয়ালাইজড হয়েছে জিনিসটাকে খুব সুন্দরভাবে, ওয়েল প্ল্যান্ড। কেউ কোনোদিন ভাবতেই পারেনি টেলিভাইজ রাইট যেরকমভাবে একটা সংস্থা ম্যাচ দেখানোর জন্য একটা সংস্থাকে পয়সা দেবে, কেউ কোনোদিন ভাবতেই পারেনি। ক্রিকেট সেটা করে দেখিয়েছে, আর লোকের ঘরে ঘরে মানে তোমার ড্রয়িং রুমে পৌঁছে গেছে দিনের পর দিন। ভারতবর্ষে অন্য কোনো স্পোর্টস একটা সময় দেখানোই হতো না ক্রিকেট ছাড়া। আমি বড় হয়েছি, আমি দুটো ইভেন্ট দেখতাম। এক হলো 4 বছর ওয়েট করতাম ফুটবল ওয়ার্ল্ড কাপের জন্য, আর আমরা যেহেতু কলকাতায় থাকি আমাদের একটা নিজস্ব একটা সেন্টিমেন্ট আছে, সেটা হলো লোকাল ডার্বি। সেটা বছরে একবার কি দুবার দেখতাম টিভিতে, ব্যাস। আর অলিম্পিক এগেন 4 years ইউ হ্যাভ টু ওয়েট। ক্রিকেট ছাড়া অন্য কোনো স্পোর্টস আসতোই না টেলিভিশনে। তো অবভিয়াসলি আমাদের জেনারেশনের সামনে কিন্তু ক্রিকেট ছিল সবথেকে বড় স্পোর্টস, আর আমরা ভাবতাম ক্রিকেট ইউজ টু বি আওয়ার ন্যাশনাল স্পোর্টস। পরে বই পড়ে জানলাম যে ক্রিকেট ন্যাশনাল না, হকি ওয়াজ আওয়ার ন্যাশনাল স্পোর্ট। মানে সেই জায়গাটায় থেকে আমরা চলে গেছিলাম, এখনো আছে হোপফুলি। তো কখন বুঝতে পারলে যে তুমি নিজে খেলতে চাও? দেখো, আমি খুব ভালোবাসতাম খেলতে, আর পাড়াতে ছেলেদের সাথে আমি খুব খেলতাম যে কোনো স্পোর্টস, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, ইয়া ভলিবল হোক, ক্রিকেট তো ছিলই। মানে ইউ আর অলওয়েজ আ স্পোর্টস পারসন? অলওয়েজ আই ইউজ টু এনজয় লাইক এনিথিং আনটিল টুডে। আমাকে যদি কোনো কাজ দেওয়া হয়, আমি বসে বসে নিউজ পেপারে সবাই প্রথম পাতাটা পড়ে, আমি কাগজে উল্টো পাতাটা পড়ি। এরকমভাবে আমার উল্টো দিক থেকে শুরু হয়, আর মা রোজ আমাকে বলে এইটা এরকম হয়, আমি বলছি এটা এরকম হয়। দ্যাট ইজ হাউ আই অ্যাম। বাট আমি এনজয় করতাম জিনিসটাকে, আর আমি মনে করতাম এটাই আমার একটা ফ্যান্টাসি লাইফ ছিল। এটাই আমি একা একাই ছাদের মধ্যে কোনো একদিন একজন স্পোর্টস পারসন হব কিনা জানি না, বাট আই টু এনজয়, আই টু কপি। আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কপিল দেবের অ্যাকশন নকল করছি, কখনো একা একাই খেলছি। ওই ফ্যান্টাসিটা ছোটবেলা থেকে ছিল? ওইটা ছিল ছোটবেলা থেকে, ওই ফ্যান্টাসিটা ছিল আমার মধ্যে, যে আমি কখনো সচিন স্যারকে নকল করে ব্যাটিং করছি, কখনো কপিল দেবকে নকল, কিছু না কিছু খেলার মধ্যে রয়েছে। ইনফ্যাক্ট আমার ছোটবেলা এখনো মনে আছে, মা মানে আমার বইটা তুলে নিয়ে গিয়ে ফেলে দিল, আমারকে পয়সা দিয়েছিল কিছু একটা কেনার জন্য। আমি আমাদের স্টেশনে বুক স্টলগুলো থেকে আমি একটা চটি বুক কিনি, হাউ টু প্লে ক্রিকেট। আচ্ছা, সেইটা আমার বইয়ের মাঝখানে সেট করা ছিল, আর আমি রোজ এরকম ভাবে পড়তাম। আর মা ভাবতো মানে খুব কনসেন্ট্রেট করে পড়ছি, আর কিছু বলতো না। একদিন কি কারণে এসে পিছন থেকে দাঁড়িয়ে দেখছে যে হাউ টু প্লে ক্রিকেট সেই বুকটা পড়ছে। মা এরকম বইটা নিল, ছিল, ফেলে দিল, বলে তোকে পড়াশোনা করতে না, বাড়ি থেকে বেরিয়ে যা। মানে দ্যাট ইজ হাউ আই ওয়াজ ম্যাসমেরাইজিং উইথ দ্য স্পোর্টস। মানে আমার পিস্তল দাদা আমাকে লাইব্রেরিতে পাঠিয়েছে কিছু একটা বই আনতে, আমি দেখলাম ওখানে গাভাস্কার স্যারের একটা বই রয়েছে, মাই আইডলস। আমি ওই বইটা নিলাম, পিস্তল দাদাকে বললাম যে তোর বইটা না 7 দিন বাদে আসবে, ওই বইটা নেই। উনি বললেন এই বইটা সাবস্টিটিউটলি নিয়ে যাও। পরে যখন পিস্তল দাদা 7 দিন বাদে যখন যায়, তখন বলে কি ওই বইটা এসছে, বলছে ওই বইটা বরাবরই ছিল। আমি এইরকমই ছিলাম, আমার লাইফটাই মনে হতো যে আমার জীবনটা ছিল এরকম, প্ল্যাটারটাই ছিল স্পোর্টসের মধ্যে, সে যে কোনো স্পোর্টস হোক না কেন। এই ম্যাডনেসটার থেকেই কি ক্রিকেটের শুরু? খেলাটা কি করে শুরু হলো? দেখো, শুরুটা এইরকম ভাবেই হয়েছে, খেলা, প্যাশন, সারাক্ষণ ক্রিকেটের মধ্যে ঢুকে থাকা, ওই ইট ক্রিকেট, স্লিপ ক্রিকেট, ড্রিঙ্ক ক্রিকেট। বাট 1997 ওয়ার্ল্ড কাপ হয়, উইমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয় ইডেন গার্ডেনে বিটুইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। অ্যান্ড সেই ম্যাচটা somehow I got that complimentary ticket, and coming from Chakda to Kolkata it was different, বিকজ চাকদাতে তখনও ক্রিকেটের অত রমরমা ছিল না। চাকদা তো কলকাতা থেকে বেশ খানিকটা, লোকাল ট্রেনে বেশ খানিকটা, অনেকটা 2 ঘন্টা লাগেই, 2-2.5 ঘন্টা তো লাগেই। আর চাকদাতে তখনও ক্রিকেট একাডেমিজ এরকম ছিল না, প্রপার ক্রিকেটিং একাডেমি। তো ইফ ইউ ওয়ান্ট টু প্লে প্রফেশনাল স্পোর্টস ইউ হ্যাভ টু কাম টু ক্যালকাটা। অ্যান্ড কলকাতা 2-1 জায়গায় ছিল আমাদের, সেখানে তুমি পাবেন, চান্স পাবে না পাবে, সব অল কোশ্চেন মার্ক, অনেকগুলো প্যারামিটার আছে। হ্যাঁ, তো somehow I got that ticket, and ওই ম্যাচে আমি বল গার্ল ছিলাম। আচ্ছা, সেটাও একটা কোইন্সিডেন্ট, আমার হওয়ার কথা ছিল না। জেনারেলি বল গার্ল বা বল যারা হয় ম্যাচে, এখনো হয়, তারা কিন্তু জেনারেলি আন্ডার 14, আন্ডার 15 তারা স্টেট লেভেল প্লেয়াররাই হয়। তো তুমি তখন কোন বয়স? আমি তখন ওই 14-15 বছর বয়স, জাস্ট আমার বোর্ড এক্সাম দিচ্ছি। অ্যান্ড সামহাউ কি একজন বলে তোমাদেরকে এখানে ভেতরে ঢুকছে, তাড়াতাড়ি যাও। আমিও চলে গেলাম, আমার একটা টি-শার্ট দিল, বলে এখানে বসে থাকো তুমি, বল এলে ওদের হাতে দিয়ে দেবে। আর আমার বাবা অবাক হয়ে দাঁড়িয়ে দেখছি, বলছে এটা কি হচ্ছে। অ্যান্ড সেখান থেকে আমি রিয়েলাইজ করলাম, আমি যদি এই স্পোর্টসটাকে প্রফেশনালি খেলি, আমিও তাহলে একদিন ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। শাহরুখ খানের সেই ডায়লগ, কিসি চিজ কো আগর পুরে শিদ্দত চাহো, মনেই পাতা। বাট হ্যাঁ, ওই দিন আমি স্বপ্ন দেখতে শুরু করলাম প্রফেশনাল অ্যাথলিট হিসাবে। তার আগে স্বপ্ন ছিল অন্যরকম, যে খেলছি, আজকে এই খেলাটা খেলবো, আজকে এটা খেলবো, হ্যাঁ। কিন্তু প্রফেশনাল অ্যাথলিট হব, প্রফেশনাল ক্রিকেটার হব,
ওই মানে কোথাও 1997 একটা কোনো কনস্পিরেসি চলছে যে তুমি এইটাই করবে, এইটাই করব। তখন থেকে ডিসাইড করলাম যে হেস আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। তারপরে প্রিপারেশনটা কি করে শুরু হলো? দেখো সেখানেও মানে যেহেতু কলকাতায় আমাকে আসতে হবে, আমি চিনি না কলকাতায় কিছু, বাড়িতে আমাদের বাঙালি বাড়িতে সহজভাবে নিয়েছিল বাড়িতে? অ্যাবসলিউটলি নট। এটা ভাবা যায় সহজভাবে নেবে? আমার ছেলেকে আজ অব্দি নেওয়া হয়নি। অ্যাটম বোম পড়ার মতন অবস্থা হয়েছে যখন আমি বাড়িতে গিয়ে বলি। বাট হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ ছিল, কারণ উইমেন্স ক্রিকেট সম্বন্ধে আপডেট ছিল না। আজকের দিনে তুমি যদি উইমেন্স ক্রিকেট সম্বন্ধে জানতে চাও, গুগল থেকে তুমি ইন্টারনেট আছে, সব কিছু পেয়ে যাবে। ইন্টারনেট আছে, এক্স্যাক্টলি। তখন কিচ্ছু ছিল না। আর ম্যাগাজিনেও তো লেখালেখি বোধহয় হতো না খুব একটা, মানে শুনিনি কখনো। হলেও এইটুকুনটি একটা কোন একটা কর্নারে নিউজ পেপারে এক লাইনের কোন একটা স্টোরি যেত, সেটাও বাদের খাতায় বলতে পারো। তো সেই জায়গা থেকে বাড়ির কাছে একটা চ্যালেঞ্জ ছিল, যে জেনারেলি একটা মিডল ক্লাস ফ্যামিলি, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির কি হবে, তুমি পড়াশোনা করবে অ্যান্ড আফটার সার্টেন এজ তুমি বিবাহিত করে থ্যাংক ইউ সো মাচ বিয়ে শাদী হবে বা চাকরি বাকরি করবে, কিছু একটা করবে, সেগুলো কোশ্চেন মার্ক। খেলোয়াড়টা আসছে না, খেলোয়াড়টা প্রশ্নই আসে না। মানে খেলোয়াড় মানে তুমি পাপ কাজ করছো, পাতি বাংলা ভাষায় বলা হয়, বা অন্য গ্রহ থেকে এসছো। তো সেই রকম ভাবে যখন আমি বাড়িতে যখন মানে ওই ম্যাচের পরে আমি খোঁজ খবর নিলাম, পাশে আশেপাশে যারা বসেছিল তাদেরকে বললাম কোথায় হয়, তোমরা কি খেলো কেউ? ওরা তখন আমাকে বিবেকানন্দ পার্কে স্বপন স্যারের অ্যাড্রেস দিল। আচ্ছা। তো সেইখান থেকে আমি যখন পরের সপ্তাহে, আর সেখানে হতো শনি রবিবার করে প্র্যাকটিস, আর সেখানে যখন আমি প্রথম আসি, তার আগে বাড়ি থেকে তো তোমাকে পয়সা জোগাড় করতে হবে, কারণ ট্রেনের টিকিট, বাসের টিকিট, তুমি সারা দিনের জন্য একটা খরচা, খাওয়া দাওয়া, কিছু তো বেসিক তো আছে। আর তার আগে আমরা পাড়ায় তো এমনি ক্রিকেট খেলতাম, নেমে গেল, খেলে দূরে বল করে চলে এলো, কিন্তু ওখানে তো প্রপার ক্রিকেটিং কিট জোগাড় করতে হবে, সেগুলো করতে গিয়ে আনতে হবে, এর কাছ থেকে এটা, ওর কাছ থেকে এটা, এরকম ভাবে জোগাড় করে তো ক্রিকেট খেলা যাবে না। আর যাই হোক সামহাও ম্যানেজ হলো, সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম। আর আমার বাড়ির ওখানে একজন মহিলা ছিল, সেও ক্রিকেট খেলতো, কিন্তু সে ফেট কোয়াইটলি খেলতো, কাউকে কিছু বলতো না। সামহাও আমি তার সাথে একদিন কথা বলতে বলতে বলছি আমি তো যাই, ওখানেই যাই। আমি তাহলে আমি তোমার সাথে এর পরের দিন যাব। এবার যখন বাড়িতে এসে যখন পয়সার জন্য বলছি, তখন মার খেতে শুরু করলাম। তখন বাড়িতে বসে দিল, না ক্রিকেট খেলা না, এই পাড়ায় খেলছো, এই অত্যাচার করছো, আমরা অ্যাকসেপ্ট করছি, কিন্তু বাড়ির বাইরে গিয়ে ওইখানে গিয়ে তারপরে ব্যাপারটা হবে না, এইখানে তোমাকে এখানে স্টপ করতে হবে। বাট সামহাও আমিও একটু পয়সা জোগাড় করতে শুরু করলাম আস্তে আস্তে। হয়তো ওই সপ্তাহে যাইনি, তার 2-3 সপ্তাহ পরে গেছি, কিছু পয়সা এদিকে ওদিক থেকে গেছি বিবেকানন্দ পার্কে গিয়ে আমি প্র্যাকটিসও করলাম একদিন, প্রপার প্র্যাকটিস। প্রথম কোনো সিলেকশন বা কিছু হয়েছিল যে প্রথম তুমি খেলতে পারো, তুমি এলিজিবল, নাকি শিখতে গেছিলে? আমি প্রথম বেঙ্গল আন্ডার 19 যখন সিলেকশন ট্রায়ালে যাই, আমি ড্রপ হয়ে যাই 2 বছর। আচ্ছা। পর আচ্ছা। দেন থার্ড ইয়ারে আমি ডিসাইড করলাম এবছর যদি না হয় তাহলে এবার আমি বাড়ি থেকে মার খাবো, এবার আমাকে বাড়ি থেকে বের করে দেবে, যে শালা তুই পড়াশোনাও করলি না, তুই ক্রিকেটও খেয়ে চান্স পাচ্ছিস না, আইদার এইটা কর না এটা কর, আর কিছু তোমাকে আমরা অ্যালাউন্স দেবো না। বাট হ্যাঁ, একটা জিনিস ছিল, আমি যখন প্রথম বিবেকানন্দ পার্কে আসি, প্র্যাকটিস করলাম, তারপরে স্যার আমাকে বললেন যে তুমি আবার আসবে এই সপ্তাহে, এরকম প্র্যাকটিস হবে। তো আমি তখন ওনাকে বললাম, না আসতে পারবো কবে সেটা আমি বলতে পারছি না। বলে কেন? না বাড়ি থেকে কেউ ছাড়ছে না। তো বাড়ি কোথায়? বলে এটা কোন জায়গা? আমি বললাম স্যার এটা একটা জায়গা আছে। সামহাও উনি একদিন এলেন বাড়িতে এসে আমার মা বাবাকে বোঝালেন। কোনি সিনেমাটার সঙ্গে কি কোনো মিল পাওয়া যাচ্ছে? মিল পেলেও পেতে পারো, কোনি যেহেতু আগে হয়েছে এইগুলো, কিন্তু এই দিস আর দ্য ভেরি কমন অ্যাসপেক্ট ইন উইমেন্স স্পোর্টস এর ক্ষেত্রে। কোনো মেয়েকে যদি তোমার মনে হয় যার মধ্যে ট্যালেন্ট আছে, বিশেষ করে গ্রামে গঞ্জে ইয়া লোয়ার মিডল ক্লাস নিম্নবর্তী ফ্যামিলি থেকে কেউ যদি আসে, তাকে কিন্তু তার কোচের প্রচুর একটা বড় ভূমিকা থাকে। আচ্ছা। কারণ তার ইটস নট অ্যাবাউট দ্যাট ট্রেনিং অ্যান্ড অল, তার গাইডেন্স, তার রেগুলার নিডস, পুরো মেন্টরিংটা কিছুটা কিন্তু তার কোচই করে। আচ্ছা। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু যদি কোনি সিনেমা আমরা যেটা দেখেছি, বেশিরভাগ অ্যাথলিটের ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে এসছে, বেশিরভাগ ক্ষেত্রে সেখানে কোচ কিন্তু অ্যাজ এ মেন্টর হিসাবে বহুত বড় রোল প্লে করে। অ্যান্ড নট অনলি মেন্টর, অ্যাজ এ প্যারেন্টস, মানে তোমার বাবার মতন ভাবে তোমাকে সব রকমভাবে সাহায্য করে। না জীবনের তুমি আইডিয়াল টাইমটা তুমি ওনার সাথে বেশি সময় কাটাচ্ছ, তুমি তোমার ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছ না। কারণ যখন আমরা বড় হচ্ছি 14-15 বছর বয়স থেকে, দ্যাট ইজ দ্য টাইম ওয়েন ইউ আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ দ্য লাইফ, অল দোজ থিংস। কে শেখাচ্ছে? সব কিন্তু তো সেই শেখাচ্ছে কোচ। তো সেক্ষেত্রে কোচের একটা বড় ভূমিকা থেকেই যায় যে কোনো অ্যাথলিটের ক্ষেত্রে। এবং তুমি কোনি সিনেমা যদি বলে থাকো, সেক্ষেত্রে কোনির কোচ সব থেকে বড় জিনিস ছিল। সচিন তেন্ডুলকারের ক্ষেত্রে রমাকান্ত আচার্য স্যার ছিলেন।
এরকম আশিস নেহরার কাছে তারক সিনহা স্যার ছিলেন, আমাদের কাছে আমার কোচ ছিলেন স্বপন স্যার। তো এক্ষেত্রে এই জিনিসটাই হয়ে এসছে। আর উনি বাড়িতে এসে একটা কথা বললো কিন্তু, যে 2 বছর আপনি আমায় সময় দিন, ও যদি 2 বছরের মধ্যে, হ্যাঁ তখন ইন্ডিয়ার কথা বলেনি হয়তো, বেঙ্গল ক্রিকেট যদি ও সিলেক্ট না হয় তাহলে ও কিন্তু খেলা ছেড়ে দেবে, সে আবার পড়াশোনায় কনসেন্ট্রেট করবে। অ্যান্ড সামহাও মাই ফ্যামিলি হয়তো ওনার কথা শুনে হয়তো ওই ট্রাস্টটা পেয়েছিল, ওই বিলিভটা পেয়েছিল। আর উনিও হয়তো আমার ট্যালেন্ট দেখে হয়তো ওনার মধ্যে কিছু একটা মনে হয়েছে যে হ্যাঁ ভাই একে তৈরি করলে হতে পারে একটা ক্রিকেটার, ভালো হতে পারে। তো কিছু একটা তো কোনো এক জায়গা থেকে হয়তো ওই স্পার্কটা পেয়েছিল কেউ না কেউ, অ্যান্ড তার ফলে আফটার দ্যাট বাড়ি থেকে নেভার হ্যাভ এনি ইস্যুস। ইনিশিয়াল 4-5 months ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং। একটা বাজে প্রশ্ন করব, আমার ছেলে না ফুটবল খেলে, শখের ফুটবল, কিন্তু আমরা এখনও ভাবি এই তো গরম পড়েছে আবার ফুটবলের ওখানে নিয়ে যেতে হবে, আবার এই করতে হবে। একটা সময় আইকিডো শিখতো, সেখানেও সেম গল্প ছিল। চাকদার থেকে কলকাতা মানে হয়তো 2 ঘন্টা ট্রেনে, তারপরে 1 ঘন্টা বাসে, মানে দিনের মধ্যে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা এখানে চলে যাওয়া। কি কোন জিনিসটা ড্রাইভ করতো এই এই ইজ ইট প্যাশন, ইজ ইট ম্যাডনেস, ইজ ইট মানে হোয়াট ইজ ইট? তা প্যাশন তো থাকতেই হবে লাইফে, প্যাশন ছাড়া তো কিছু হয় না। আর তার সাথে যে তুমি বললে ম্যাডনেস, খানিকটা পাগলামো দরকার। পাগলামোটা দরকার, তার সাথে আবার ভালোবাসা। তুমি যে জিনিসটাকে সব থেকে বেশি ভালোবাসো তার জন্য তুমি সবকিছু করতে পারো। আর আমি তখন সেই সময় একদম পুরো ক্রেজি ছিলাম, স্পোর্টস অন্ত প্রাণ ছিল, সবকিছু স্পোর্টস। আমার কাছে এটাই ছিল যে এটাই হয়তো জীবন। আমি আমার ওই ফ্যান্টাসি লাইফটার সাথেই চলছিলাম। খুব কম মানুষ এটা করতে পারে। হ্যাঁ মানে এইটাই চ্যালেঞ্জ। আর তুমি ওই জিনিসটাকে কতটা এনজয় করছো। ট্রেনে বাসে যখন তুমি বড় কিট ব্যাগ নিয়ে উঠবে, লোকে গালাগালি দেবে, উল্টোপাল্টা কথা বলবে। একটা ইয়াং মেয়ে বোর্ড এক্সাম দিয়ে এসে এইসব কাজ করে বেড়াচ্ছে, অ্যান্ড এমন একটা ইভেন্ট খেলছে যেখানে ভারতবর্ষে সেই সময় সেই পপুলারিটাই ছিল না, লোকে জানতোই না উইমেন্স ক্রিকেট কি হয়। অর্ধেক লোক টোন টিটকিরি করতো, অর্ধেক লোক এই কথা বলতো, খায় না মাথায় মাখে সেটাই জানে না। অ্যাবসলিউটলি কাইন্ড অফ দ্যাট। তো সেক্ষেত্রে সেইগুলোকে ইগনোর করে তুমি তোমার নিজের প্যাশনটা, নিজের মানে যে জিনিসটার জন্য তুমি এগোচ্ছ, তুমি সেই জিনিসটা কোয়াইটলি কাজ করে যাওয়াটা ইজ চ্যালেঞ্জিং। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে এগুলো হতো না, কারণ আমার না চট করে কোনো কথা গায়ে লাগে না। আমি জানি আমি এই কাজটা করছি, আর আমি জানি এই কাজটা করে কি এর রেজাল্ট আসতে পারে, আউটকাম কি আসতে পারে। হ্যাঁ, রেজাল্ট একদিনও তো আসে না কোনো কিছু। তুমি আজকে গাছ ফুটলে 5 বছর বাদে তোমার সেই গাছটা আসাটা দরকার, আসবে তো অবশ্যই, যদি তোমার প্রসেস ঠিক থাকে, ইউ আর অনেস্ট, ইউ আর ডেডিকেটেড। প্রসেস ঠিক থাকে মানে এটাকে আমি আর একটু বুঝতে চাইবো আমার দর্শকদের জন্য। কোনো কাজটা এক হয় আমরা করার জন্য করে যাচ্ছি, আর একখানা হচ্ছে প্রপার ট্রেনিং নিয়ে শিখে প্ল্যান করে করছি, এটাকেই কি তুমি প্রসেস বলছো? প্রসেস সেটার সাথেও আরেকটা জিনিস আছে। তুমি দেখো প্রসেস তো কোচ শেখাবেন, যে আমাদের শিক্ষাগুরু থাকবে ওখানে, সে তো সবসময় কিছু না কিছু শেখাবে, কিন্তু তার সাথে তোমার একটা নিজস্ব একটা এনকারেজমেন্ট, তোমার একটা নিজের কমিটমেন্ট, ভালো করার কমিটমেন্ট, তোমাকে সেই ডেডিকেশনটা দেখাতে হবে। ইটস নট অ্যাবাউট দ্যাট। দেখো প্রসেস অনেক রকম ভাবে ইউজ হয়। ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রসেস হলো হাউ ইউ গোইং টু প্রিপেয়ার অ্যান্ড কাম দ্য নেক্সট ডে, মানে তুমি কিভাবে এসে খেলছো, আবার সেই রেজাল্টটা তোমার তাকে যাতে আসে, সেইটা একটা প্রসেস। বাট ইয়াং এজে কিন্তু প্রসেসটা কিন্তু ডিফারেন্ট। কোচ শেখাবে, বাবা মা একটা জিনিস বলবে, তারপরেও কিন্তু তোমাকে আরো এক্সট্রা এফর্ট লাগাতে হবে, দুটোর গসাগু করে একটা কিছু আসবে। এক্স্যাক্টলি। আর সেখানে কিন্তু তোমাকে ওই এক্সট্রা জিনিসটাই কিন্তু তোমাকে আগে নিয়ে যাবে। আমাকে আমার কোচ বলে এক্স ফ্যাক্টর, আমাকে আমার কোচ বলেছিল আমি যখন প্রথম ইন্ডিয়া ক্যাম্পে যাই, যে তোমাকে প্রচুর ট্রেনিং করতে হবে, তুমি যা ট্রেনিং করো এই ট্রেনিং এর সাথে তুমি ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে তুমি সার্ভাইভ করতে পারবে না, স্টার্ট ডুইং ট্রেনিং। আমি কি করতাম, আমি তখন চাকদাতে পাড়ার ছেলেরা যারা ট্রেনিং করতো, যারা তোমার ওই এখনো হয়তো করে ছেলে মেয়েরা, যারা তোমার মিলিটারি বা পুলিশের জন্য তারা প্রিপেয়ার করে, আমি ওদের সাথে গিয়ে সকালবেলায় দৌড়াতাম, মানে স্ট্রেংথ ট্রেনিংটা, যাতে আমি যেন ইন্ডিয়া ক্যাম্পে গিয়ে আমি ফিট থাকি। বিকজ আই ট্রাস্ট মাই কোচ অ্যান্ড হোয়াট এভার হি টট মি অন দ্যাট এজ, ওইগুলো আমার কাছে খুব ভ্যালুগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। আমার মনে হচ্ছে এটাই জীবন। ওখানে আমি আর কোশ্চেন মার্ক করিনি, কোশ্চেন জিজ্ঞাসা করি, স্যার এটা কেন করতে হবে। আজকের দিনে আমরা অনেক জায়গায় কোশ্চেন করি, দ্যাটস আ গুড সাইন, বাট এট সেম টাইম কিছু কিছু ক্ষেত্রে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইট। ইজ ইট আ গুড সাইন অর is it better to trust somebody without question? Trust someone is always good, but at the same time question ও করা উচিত। আমাদের মতন দিলে বোকা হতাম না আমরা, অনেক ক্ষেত্রে বোকা মনে হয়েছে পরবর্তী সময়। কিরকম একটা উদাহরণ দাও। হ্যাঁ, স্মার্টনেস, অনেক সময় লেগেছে নিজেকে স্মার্ট হতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে, যখন সারাউন্ডিং বাই অল দোজ ডিফারেন্ট কালচারের ছেলে মেয়েদের মাঝখানে যখন বসছো। ইন্ডিয়ার ডাইভার্সিটিটা ডিফারেন্ট, হ্যাঁ অনেক বেশি, অনেক দেশের থেকে অনেক বেশি।
সেক্ষেত্রে যখন তুমি সবার মাঝখানে গিয়ে যখন বসে ইন্ডিয়া বানাচ্ছ, সেখানে মনে হলে ইয়ার আমরা তো কত বোকা, এরা তো কত স্মার্ট, কত চালাক। ইংরেজি বলাটা কি এক্ষেত্রে একটা কোনো কাজ ইংরেজির করেছে? থেকেও বড় কথা কি বলো, একটা স্মার্টনেস, হাউ ইউ কুইকলি রিয়াক্ট, অ্যাডাপ্ট উইথ দোজ সিচুয়েশন। Okay. আমরা খুব ছিলাম যে হ্যাঁ কোচ বলেছে মানে এটাই ঠিক। পরবর্তী সময় বুঝলাম যে কোচ বলেছে আরো জিনিস তার আছে, বাইরেও সেখানে একটা আমার জীবন আছে। জীবন আছে যে আমাকে সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে সেইগুলো, নাহলে আমি এইটুকুনটি তো ঠিক আছে, এর পরেও তো আমাকে আরেকটা স্টেপ এগোতে হবে। মানে কোচের পরে আরেকজন কোচ থাকতে পারে, কোচ থাকতে পারে, তোমার মেন্টর থাকতে পারে, তো বা তোমার গাইডেন্স থাকতে পারে, কেউ না কেউ থাকতে পারে। কেউ তো থাকতেই পারে, কেন ওই লেভেলটা ইজ ডিফারেন্ট। তো সেখানে মনে হচ্ছে একটু আমরা লেট ব্যাক ছিলাম, আমরা মনে হচ্ছে কোচ আমাদের স্পুন ফিডিং করে দিচ্ছে সবকিছু। সেটা ওইখানে গিয়ে বুঝলাম না, স্পুন ফিডিং হয় না ভাই, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু, মানে তোমাকে নিজের কাজটা নিজে করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু রিয়্যাক্ট। ভুলটাও ঠিক, ঠিকটাও ঠিক। ইজ ইট প্রোঅ্যাক্টিভনেস অর ইজ ইট রিঅ্যাক্টিভনেস? কোনটা কাজে দিয়েছে? প্রোঅ্যাক্টিভনেস। মানে আগে কিছু একটা করে নিতে হবে, ঠিক ভুল পরে দেখবো। হ্যাঁ হ্যাঁ, করতে হবে, ভালো কাজটা করতে হবে, ভালো কাজ। ঠিক ভুল তো পরের কথা। আমি ভালো কাজ মানে হাউ ডু ইউ ডিফাইন ভালো কাজ? ভালো কাজ মানে যে আমি আমার ট্রেনিংটা যদি ঠিক করে যদি না করি, সবাই হয়তো আধা ঘন্টা ব্যাটিং করলো, হাফ অ্যান আওয়ার বোলিং করলো, ইফ ইউ ফিল ইজ গুড এনাফ টু রিপ্রেজেন্ট কান্ট্রি অ্যান্ড বিট অস্ট্রেলিয়া, আই ডোন্ট থিঙ্ক সো। দেন সেটা তোমাকে তার জন্য এক্সট্রা প্রিপেয়ার হতে হবে, আরও এক্সট্রা। ওই এক্সট্রা দৌড়টা, ওই এক্সট্রা এক্স ফ্যাক্টরটা, ওইটা হলো প্রোঅ্যাক্টিভ। দ্যাট হ্যাঁ, আমি যদি ফার্স্ট ওভার যদি আমি 127-এ বল করতে পারি, তো ম্যাচের শেষেও আমাকে লাস্ট ওভারটাও যখন আমি বল করবো 127-এর স্পিডে যেন আসে। ওকে, সেটার জন্য তোমাকে প্রিপেয়ার হতে হবে, সেই এক্স ফ্যাক্টরটা তো তোমার দরকার, সেই প্রোঅ্যাক্টিভনেসটা দরকার। আচ্ছা, ব্যাটারে তুমি সাইকোলজিটাকে তোমাকে একটু বুঝতে হবে। মানে তুমি যদি দুটো ডট বল করো, তারপরে তো তুমি এক্সপেক্ট করবে ব্যাটার তোমাকে চার্জ করবে স্টেপ আউট করে, তার জন্য তুমি কিভাবে প্রিপেয়ার করছো? মানে প্রথম আগে একটা পড়াশোনা করতে হবে যে আমি কি পারি, বেসিক্সটা তোমাকে জানতেই হবে, বেসিক্স জানতে হবে, তারপরে নিয়ম ভাঙার গল্প। তারপরে নিয়ম ভাঙার গল্প। সে সব ক্ষেত্রেই আছে, হ্যাঁ সেটা তো হয়তো সব আছে। ক্ষেত্রেই আছে। আমরা ছোটবেলায় পড়াশোনার টেবিলের অঙ্কগুলোও করেছি, হ্যাঁ তারপর টেবিল ভাঙার অঙ্কও করেছি, একদম। লাইফও কিন্তু অনেকটা সেম। প্রথম পেশাদার ক্রিকেটের ফার্স্ট ম্যাচ মনে আছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমার 20 বছর ক্রিকেট ক্যারিয়ারে আমি প্রত্যেকটা ম্যাচ খেলেছি, প্রত্যেকটা ম্যাচ আমার কাছে প্রথম ম্যাচটা, আমার প্রথম ম্যাচ 2002-এর চেন্নাইয়ের আই থিঙ্ক 6 কি হয়েছিল? জেন ইংল্যান্ডের সাথে আমি ডেবিউ করেছিলাম, অ্যান্ড উই ওয়ান দ্য ম্যাচ। আই টুক 2 উইকেটস। মিতালি আমার ফার্স্ট ক্যাচটা নিয়েছিল, দ্যাট ওয়াজ মাই ডেবিউ উইকেট। আঞ্জুম ওয়াজ দ্য ক্যাপ্টেন, অ্যান্ড ইংল্যান্ড খুব অল্প রানে অল উইকেট হয়ে গেছিল, আমরা ম্যাচটা জিতেছিলাম। ধরো 2002-এর সেই ম্যাচ, ঝুলন গোস্বামী, 2023-এর ঝুলন গোস্বামী, কোনো সে টাইম ক্যাপসুলে করে যদি 20 বছর আগে চলে যাও, কি বলবে? হ্যাঁ, একটা জিনিস বলতাম, আমি একটা জিনিসে খুব নিজেকে নেগলেক্ট করে গেছিলাম সবসময়। এন্ড অফ মাই কেরিয়ার আমার মনে হচ্ছে এই জিনিসটা নেগলেক্ট না করলে আর একটা জিনিস হতো, সেটা হলো আমার ব্যাটিংটাকে আমি খুব নেগলেক্ট করেছিলাম। কারণ আমি আমার মধ্যে ক্যাপাসিটি ছিল অলরাউন্ডার হওয়ার, ওয়ার্ল্ড নাম্বার 1 রেকর্ড তো তাই অলরাউন্ডার হতে বলছে। পারতাম, কিন্তু আমি খুব ইগনোর করে গেছি। আমি ওয়াজ সো মাচ ইনটু বোলিং দ্যাট আমাকে ফার্স্ট ওভার বল করতে হবে, আই হ্যাভ টু গিভ ব্রেক থ্রুজ, আই হ্যাভ টু বোল্ড ওয়েল অল দ্য টাইম, এনি সার্কামস্ট্যান্স। যখনই ক্যাপ্টেন বল দেবে, মেক শিওর দ্যাট আই হ্যাভ টু ডু ওয়েল, আই হ্যাভ টু গিভ মাই বেস্ট। সেই জায়গাটা একটু আমার মনে হয়েছে এটা কি নিজের ওপর বেশি প্রেশার নিজে নিয়ে নেওয়া দেখো, নাকি? এক্সপেকটেশন থেকে প্রেশার চলে আসে যখন তুমি হ্যাভ পারফর্ম কনসিস্টেন্টলি ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। তোমার টিমের এনভায়রনমেন্টটা তোমাকে সেরকম ভাবে হয়ে যায় যে তুমি বল করলেই তুমি উইকেট দেবেই, মানে এটা তো করবি, এটা করবে, তারপরে অন্য কিছু করলে কর। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার সেই সময় মনে হয়েছিল যে আমি ব্যাটিংটার উপর কনসেন্ট্রেট করিনি। আমার মনে হয়েছিল ছাড় আর ব্যাটিং, বোলিংটা আগে তো ঠিক করি, তারপরে ব্যাটিং দেখা যাবে, ব্যাটিং তো কার লুঙ্গি। আর এই অ্যাটিটিউডটা আমার মনে হয়েছে ওইটা যদি না হতো ভালো হতো। হয়তো অনেক লেটে রিয়েলাইজ করলাম যে ব্যাটিংটা যদি কনসেন্ট্রেট করতাম, হয়তো আরও ইন্ডিয়াকে আরও ম্যাচ জেতাতে পারতাম। বরাবরই কি এম ছিল ইন্ডিয়া হয়ে খেলবো? দেখো, মানে national jersey আমার পরে। সবসময় একটা এম ছিল এরকম যে আমি অ্যাটলিস্ট একটা ম্যাচ হলেও খেলবো ইন্ডিয়ার, আর সেখানে একটা উইকেট যেন আমার কলমের পাশে থাকে। যদি না থাকতো তাহলে সারা জীবন নিজেকে কষতাম, একটা ম্যাচ খেলাম উইকেটও পেলাম না, আর আশেপাশের লোকজনরা বলতো। বাট হ্যাঁ, wanted to play for India because 97 women's world cup finally আমাকে মানে চেঞ্জ ওই করে দেয়। ফাইনালটা পুরো জীবনটা ঝুলন গোস্বামী Absolutely. অন্তত বলা যায় মানে ভারতীয় উইমেন্স ক্রিকেটের পুরো ব্যাপারটাকে খানিকটা পাল্টে দিয়েছিল।
নট অনলি ফর ঝুলন গোস্বামী, বাকিদের ক্ষেত্রেও হয়তো। বাকিদের ক্ষেত্রে ডেফিনেটলি হয়েছে, ডেফিনেটলি অনেকে ওইখান থেকে মোটিভেট হয়ে এসছে, বাট আমার ক্ষেত্রে ছিল এটা, দ্যাট ওয়াজ এ বিগেস্ট থিং, দ্যাট যেটা আমার পুরো মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দিয়েছিল। আমি যে এই স্পোর্টসটা খেলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা যায়, নিজের দেশকে রিপ্রেজেন্ট করা যায়। এবার একটা গোলমেলে প্রশ্ন করি, আমাদের মতো লেম্যানদের মতে অনেকেই বলেন যে ক্রিকেটে ঠিকঠাক পরিকাঠামো নেই, একটা ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে, এবং যে জন্যে আমরা হয়তো অনেক কিছু করতে পারছি না, আমরা পরিবেশকে দোষ দিই বেশি। এটা কি সত্যি, নাকি নিজে অনেক কিছু ওভারকাম করা যায়, কনসিডারিং তুমি চাকদার থেকে এসে এরকম একটা কম্পিটিটিভ স্পোর্টসে পৃথিবীর সেরা বা অন্যতম সেরার জায়গায় আছো, কি মনে হয়? দেখো, আর এখনো কি সেই অবস্থায় আছে ইনফ্রাস্ট্রাকচার, না উন্নত হয়েছে? দেখো, দুটো প্রশ্ন আমার। উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যখন ছিল তখন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বলতে নীল নীল মানে তোমার মানে উই স দ্য ডিফারেন্ট এরা অফ ক্রিকেট, যেখানে তোমার ট্রাভেলিং হতো আনরিজার্ভ কম্পার্টমেন্টে। আচ্ছা, I'm not talking Unreserved? about national team. I'm not talking about international. মানে সেটা তো ছাড়ো, state level. I'm talking হ্যাঁ, about state level competition. We used to go in unreserved. এটা তুমি Trend. কবেকার কথা বলছো? আমি বলি, 2002-03? বহু বছর চলেছে এটা, এরকম বহু বছর ছেলে মেয়েরা এরকম আনরিজার্ভ মানে আমার বাবা মা যদি আমাকে এসে হাওড়া স্টেশনে ট্রেন ধরতে এসে দেখতো যদি আনরিজার্ভ কম্পার্টমেন্টে উঠে, আমার বাবা মা হয়তো বলতো ভাই খেলতে হবে না, পড়াশোনা কর। হ্যাঁ, মানে হয়তো আমার ছেলেকে এটা দেখলে আমি সেটাই বলবো যে অনেক হয়েছে। তুমি দুদিনে ট্রাভেল করছো, ওভাবে হয় না, ওইভাবে ট্রেন হয় না। তুমি বসে আছো টয়লেটের পাশ দিয়ে, আমি শুনুন, আমি না, আরো অনেকে হয়েছে আমাদের জেনারেশনে যারা খেলেছে, হিউজ কন্ট্রিবিউশন তাদের, যে এই স্পোর্টসটাকে এত ডিফিকাল্ট সার্কামস্টেন্সের মধ্যেও তারা প্যাশনেটলি উইথ লাভ উইথ কেয়ার এই ইভেন্টটাকে এগিয়ে নিয়ে গেছে। সেটা কি শুধুমাত্র ওই খেলার প্রতি ভালোবাসাটা থেকে? অ্যাবসলিউটলি, কারণ আর তো কোনো মোটিভেশন থাকার আর কিছু কথা নয়। বিকজ ইউ আর নট গেটিং মানি। হ্যাঁ, what you will get if you play a certain level of good cricket, you will get government job, either some institute, That's Air it. India or railways. That was the achievement. Apart from your international cricket, people will say, "Ha, she is an international cricketer." That's all. No money, nothing. কারণ আমার first international tour, my match fees were 1,000 rupees. 1000 রুপিস 2002. 2002-তেও তো 1000 টাকাটা এমন কিছুই নয়। কিছুই না, it's peanuts. হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তখন কিছু নয়। তখন অলরেডি আমাদের দেশ অনেক এগিয়ে গেছে in terms of cricket as অনেকটা মানে sports, and the domestic cricket এও তো তোমার unreserved compartment, staying in this kind of dormitory things, যেখানে খাওয়ার ছিল না, জল নেই, এই নেই, lot of difficulties. বাট একটা জিনিস ছিল যেটা আজকের জেনারেশনের ছেলে মেয়েদের কাছে আমি কম দেখি, সে প্যাশন, সেই লাভ ফর দ্য স্পোর্টস, সেই কেয়ারিং ফর দ্য ইভেন্ট, সেই জিনিসটা মিসিং। এখনকার জেনারেশনে কি দেখো তুমি? এখনকার জেনারেশন দে থট দিস ইজ লাইফ ইজ লাইক দ্যাট, ইউ ট্রাভেলিং ফ্রম দ্য ফার্স্ট ডে ইন আ বিজনেস ক্লাস, staying in a 5-star hotel in a single room, getting huge amount of daily allowances, good amount of match fees, people are following you from the beginning, Instagram and Twitter Instagram, follower. all those things, the corporate is coming to you, and obviously BCCI have changed one biggest thing, step forward নিয়েছে, যেটা হলো তোমার মেল অ্যান্ড ফিমেল ক্রিকেটারদের ম্যাচ ফিস সেম রুপিস করে দিয়েছে। Yes, there is no barrier. Perfect. So আজকের দিনের ছেলেমেয়েরা ভাবছে মানে এইটাই হলো ক্রিকেট। ক্রিকেটের ফাউন্ডেশনটা কিভাবে, উইমেন্স ক্রিকেটের ফাউন্ডেশনটা কিভাবে তৈরি হয়েছে সেটা অনেকেই জানে না। So which one do you prefer, this lavish life or that life with a passion? ল্যাভিশ লাইফ কে না পছন্দ করবে? সেটা তো ভালো লাগবে, সবারই ভালো লাগবে, সবাই কমফোর্ট জোনে থাকতে চায়, সবাই চায়, বাট আই এনজয় দুটো জিনিসই। কারণ আমার চ্যালেঞ্জ ছিল আমার লাইফে, দ্যাট আমি একটা টাইমের পরে রিয়েলাইজ করলাম 2006-07 পর থেকে, দ্যাট আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো, হয়তো আরও 5 বছর খেলে নেবো। ততদিন আমি বুঝে গেছিলাম যে আমার মধ্যে সেই কোয়ালিটি আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করার জন্য, আর কী করতে হবে সেটাও আমি বুঝে গেছিলাম। কিন্তু সেখান থেকে উইমেন্স ক্রিকেটকে ওপর লেভেল নিয়ে যেতে গেলে তার জন্য আলাদা যে একটা তোমার স্ট্রং পাথ চাই, সেটা কীভাবে তৈরি করতে হবে, সেই চ্যালেঞ্জটা আমার কাছে ছিল লাস্ট 15 ইয়ার্স বলতে পারো। দ্যাট ওয়াজ আওয়ার মেন রোল। ইটস নট অ্যাবাউট মি, আমার সাথে আরও 2-3 জন ছিল, আমরা 2-3 জন মিলে কিন্তু এই ডিসকাশনই করে গেছিলাম কী করে আরও উইমেন্স ক্রিকেটকে উপরে নিয়ে যাওয়া যায়, কী করে উইমেন্স ক্রিকেট উইল বি হাউস হোল্ড নেম হয়ে যাবে, কী করে উইমেন্স ক্রিকেটকে ছোটো ছোটো ছেলেমেয়েরা কী করে ম্যাচ দেখে, আমাদের খেলা দেখে মোটিভেট হয়ে এই স্পোর্টসটাকে অ্যাজ এ ক্যারিয়ার অপশন নেবে, স্টার্ট করবে, প্রফেশনালি স্টার্ট করবে। ভারতবর্ষে কি এখনো
স্পোর্টসটাকে সিরিয়াস কেরিয়ার অপশন হিসাবে দেখা যেতে পারে? আমি একটা সাধারণ আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের কথা বলছি। অ্যাবসলিউটলি সেখানে নিয়ে যেতে পারে। এই মুহূর্তে আমি মানে জানি ইজ ইট ভাইবল? আমি সেই প্রশ্নটা করছি খুব স্পেসিফিক্যালি। Yes, specifically বলছি ক্রিকেট, yes, definitely at this moment, absolutely, because obviously BCCI and then WPL যেভাবে সুপার ডুপার হিট হয়ে গেছে, যেভাবে টুর্নামেন্টটা কন্ডাক্ট করেছে, যেভাবে মানি ফেম এভরিথিং ইজ ইনভলভ। অ্যান্ড আগে কি হতো, আগে তোমাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেললে ইউ উইল গেট সামথিং। এখন তুমি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট নাও খেলতে পারো, ইফ ইউ আর গুড এনাফ ইউ ক্যান প্লে WPL and you will get a able to substantial life, good life, a decent life, যেটা মেন্স ক্রিকেটের ক্ষেত্রে হয়েছে, সেটা উইমেন্সও হয়ে গেছে, সেটা উইমেন্সের স্টার্ট হলো এবছর। অ্যান্ড তার সাথে সাথে আজকের দিনে তোমার ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার, অনেক ফেসিলিটিস বেটার। স্টেট অ্যাসোসিয়েশন আর টেকিং কেয়ার অফ অল দোজ ইয়াং ক্রিকেটার্স, ট্রাই টু গিভ দেম বেস্ট ফেসিলিটিস টু ডেভেলপ দেয়ার স্কিলস, যেগুলো আগে ছিল না। আগে তো দুটো অ্যাসোসিয়েশনই ডিফারেন্ট ছিল। আমরা যখন মানে স্টার্ট কি রকম করেছিলাম, ব্যাপার? উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অ্যান্ড BCCI ইজ আ সেপারেট বডি, অটোনমাস বডি। 2005-6 সেটা মার্জ হয়, বিকজ ICC অ্যান্ড IWCC ওয়াজ ডিফারেন্ট। আচ্ছা। ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, IWCC ইন্টারন্যাশনাল উইমেন্স ক্রিকেট কাউন্সিল ইজ আ ডিফারেন্ট বডি। অ্যান্ড 2005 দে মার্জ আচ্ছা as ICC, and then আমরাও এখানে ইন্ডিয়াতেও মার্জ হয়েছি BCCI এর সাথে। Then we start getting all those facilities, you know, getting on a good hotel, good ground, infrastructure. You are going to National Cricket Academy for your extra bit training and all those stuff. So things has changed since 2005-6. But হ্যাঁ, আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়নি তখনও। মাইন্ডসেট চেঞ্জ করতে আরও সময় লেগেছে। মাইন্ডসেট কি চেঞ্জ হয়েছে এখনো? চেঞ্জটা হবে না, আমাদের দেশে তো হওয়াটা সব থেকে বড় চ্যালেঞ্জ। কেন? কারণ হলো আমাদের দেশে আমাদের মেন্টালিটিটা অনেকটা ডিফারেন্ট। যেখানে ছেলে আর মেয়েদেরকে এতটাই আমরা দুটো অ্যাঙ্গেল থেকে দেখি, সেই জায়গা থেকে মাইন্ডসেটটাকে চেঞ্জ করে এক লাইনে আনতে গেলে ইটস এ হিউজ টাস্ক। বাট হ্যাঁ, প্রসেস কিন্তু হয়েছে, শুরু হয়ে গেছে। আমি WPL আসার মানে 2017 ওয়ার্ল্ড কাপের পর থেকে যেভাবে লোকজন উইমেন্স ক্রিকেটকে অ্যাকসেপ্ট করেছে, হয়তো আমরা ওয়ার্ল্ড কাপটা ফাইনাল জিততে পারিনি, যদি জিততে পারতাম তাহলে ফাইনাল অবধি পৌঁছানোও তো একটা বড় ব্যাপার। তারপরে যখন ইন্ডিয়াতে আসার পরে আমি দেখেছি রাত্রি 1:30টার সময় আমরা যখন বম্বে এয়ারপোর্টে আসি, তারপরে যেভাবে লোক রাস্তায় দাঁড়িয়েছিল ওয়েলকাম করার জন্য, দ্যাট ওয়াজ আনবিলিভেবল। আই নেভার থট দ্যাট উইমেন্স ক্রিকেটারদেরকে দেখতে এইরকমভাবে লোকরা আসবে তাদেরকে ওয়েলকাম করার জন্য। অ্যান্ড বম্বের মতন একটা জায়গায় যেখানে মানুষের সবসময় সবাই দৌড়াচ্ছে, নিজের কাজের জন্য ব্যস্ত, কাউকে আমি দাঁড়িয়ে থাকতে দেখিনি। ওখানে দিন কখন শুরু হয়, রাত কখন শেষ হয়, উই ডোন্ট নো। অ্যান্ড সেখানে মানুষ দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। দ্যাট ওয়াজ এ হিউজ থিং ফ্রম আস। অ্যান্ড সেখান থেকে মনে হলো যে হ্যাঁ, এবার থিংস আর গেটিং চেঞ্জ। অ্যান্ড অ্যাবসলিউটলি সেটাই হলো। আস্তে আস্তে মানে ইউনো উইমেন্স ক্রিকেটার আর ডুইং দ্য এন্ডোর্সিং, দেন ফ্যান ফলোয়িং বাড়তে শুরু করলো। আজকে স্মৃতি মান্দানার যদি তুমি ইনস্টাগ্রাম দেখো, মিলিয়ন ফলোয়ার্স আছে। দেখেছি, খুব কম উইমেন্স ক্রিকেটারদের আছে ওয়ার্ল্ড ওয়াইজ আর 1 মিলিয়ন ফলোয়ার্স আছে। তাহলে সেক্ষেত্রে বলতেই পারো যে মানে এটা একটা ওভারনাইট হয়নি, পরিবর্তনটা শুরু হয়েছে 2017 ওয়ার্ল্ড কাপের পর থেকে। সময় লাগবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। অ্যাবসলিউটলি কোনো কিছু একদিনে চেঞ্জ হতে হবেই না, বিশেষ করে উইমেন্স ক্রিকেটের ক্ষেত্রে বা স্পোর্টসের ক্ষেত্রে আরও বেশি সময় লাগবে, কারণ আমাদের মাইন্ডসেটটাই খুব ডিফারেন্ট। আমরা সবসময় মনে করি যে এইটার সাথে এটাই হতে হবে। কিরকম? লাইক একটা মেয়ে মানে তার কাজ হলো ওই বিয়ে করতে হবে, এই 22 থেকে 25-এর মধ্যে তাকে বিয়ে করতেই হবে, দ্যাটস এ মিথ। অ্যান্ড সেকেন্ডলি হলো সে যদি একটু এক্সট্রা ক্যারিকুলাম কিছু করে, সেটা হবে তোমার সিঙ্গিং অর ডান্সিং, দ্যাটস অল। অর বড় জোর একটু ড্রয়িং। হ্যাঁ, ইভিনিংয়ে তুমি একটু খেলতে পারো বাড়ির উঠোনের মধ্যে একটু ব্যাডমিন্টন, যদি সেটা পারমিটেবল হয়, আদারওয়াইজ নো ওয়ার্ক। সেই মিটটাকে চেঞ্জ করে যে এই জায়গাটা আস্তে আস্তে আসে। তুমি শুধু উইমেন্স যদি লাস্ট 10 বছরে ইন্ডিয়ার উইমেন্স স্পোর্টসের কথা বলো, সব থেকে নাম্বার 1 স্পোর্টস হলো উইমেন্স স্পোর্টস ইন্ডিয়াতে। তুমি বক্সিং দেখো, মানে ওভারঅল স্পোর্টস সেগমেন্টে বলছি, বক্সিং দেখো লাস্ট 10 বছরে মেডেল এনে দিয়েছে অলিম্পিক স্পোর্টস থেকে, ব্যাডমিন্টন এনে দিয়েছে, শুটিং এনেছে, ক্রিকেট উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে গিয়ে তোমার মেডেল এনে দিয়েছে, কমনওয়েলথ থেকে মেডেল এনে দিয়েছে, অ্যাথলিটরা মেডেল এনে দিয়েছে, নাম্বার 1 জায়গায় আছে উইমেন্স স্পোর্টস। তো সেক্ষেত্রে অবভিয়াসলি সেটা শুধু একজনের দিয়ে হয় না, সবাইকে দিয়ে চেঞ্জ হচ্ছে। নাও দিস ইজ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট। তার মানে কি ক্রমশ ভারতে মহিলাদের একটা পরিবর্তন শুরু হচ্ছে, যে কেরিয়ার অপশন মানেই শুধুমাত্র
অ্যাক্টিং নয় বা শুধুমাত্র আর্ট আর্ট ড্রামা পারফরমেন্স নয়, নট টু ডিমিন এনিওয়ান, Yeah, সেটা একটা absolutely, সম্পূর্ণ absolutely. সেপারেট কেরিয়ার গ্রাফ। অ্যাবসলিউটলি ওইটাকে এদিকেও রেসপেক্ট পাল্টানো শুরু হয়ে গেছে, এখানে উইমেন স্পোর্টস কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। হকি দেখো লাস্ট মানে ওয়ার্ল্ড যেখানে কাপে স্পোর্টসে হয়তো ভারতবর্ষে আমরা ক্রিকেট ছাড়া খুব যে সবকিছুতে নাম্বার ওয়ান সেটা বলতে পারবো স্পোর্টস না। কিন্তু ভারতবর্ষে কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছে। হকি দেখো লাস্ট অলিম্পিকে জাস্ট একটুর জন্য অলিম্পিক ব্রোঞ্জ মেডেল থেকে হাতছাড়া হয়েছে, দে হ্যাভ বিকাম এ ফোর্থ। মানে ফোর্থ ইন অলিম্পিক্স Olympic is ইজ a আ বিগ huge thing. They women's Olympic হকি টিম কোয়ালিফাই করতে পারছিল না, সেখান থেকে কোয়ালিফাই করে তারা গিয়ে এরকম মানে অল্প চাকদে ইন্ডিয়া সিনেমাটা কি কোনোভাবে মানে অবভিয়াসলি এরকম কিছু হয়তো ডেফিনেটলি আমাদের দেশে সেখানে বলিউড একটা বড় রোল প্লে করে আসছে। তুমি যখন আইপিএল স্টার্ট হয়ে যায় তখন সব বলিউড স্টাররা কিন্তু একটা টিমের সাথে ব্র্যান্ডিং পরিচিতি সেখান থেকে একটা বিরাট আসে। হ্যাঁ, সেখান থেকে ব্র্যান্ডিং শুরু হয়েছিল। তো বলিউড আমাদের দেশে প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স আছে তাদের ইন আ পজিটিভ ওয়ে, অ্যাজ আ পজিটিভ ওয়ে। যে কোনো ভালো জিনিস দেখবে বলিউডের দিয়ে মানে আমি নট টকিং অ্যাবাউট বলিউড, নাম করা হচ্ছে একজনকে, আমি ওভারঅল সিনেমা দিয়ে Entertainment segment, এটা যদি বলতে পারি। সেগমেন্টে তুমি দেখো যে কোনো ক্ষেত্রে যখনই স্পোর্টস রিলেটেড কিছু যদি হয়ে থাকে বা অন্য কিছু রিলেটেড যদি হয়ে থাকে, সেখান থেকে কিন্তু একটা সলিড একটা স্ট্রং মেসেজ গেছে সোসাইটির জন্য। স্টিরিওটাইপ থটগুলোকে সোসাইটিকে ব্রেক করতে কিন্তু সাহায্য করেছে সবসময় আমাদের সিনেমা। একটা সাধারণ শহরের মানে কলকাতা নয়, সাধারণ বাড়ির থেকে উঠে আনইউজুয়াল কেরিয়ার অপশনে গিয়ে নিজের বায়োপিক দেখা আসছে, কেমন লাগছে? এটাই সব থেকে বড় চ্যালেঞ্জিং হবে, যেটা আমি নিজেকে কিভাবে ওখানে দেখতে পারবো। অ্যান্ড কারণ হলো ইটস এ চ্যালেঞ্জ, বিকজ আমি কখনোই ভাবিনি যখন স্টার্ট করেছিলাম যে উইমেন্স ক্রিকেট এই জায়গায় আসবে, আমরা এই জায়গায় ফিনিশ করবো, আমার নিজের বায়োপিক হবে, বিকজ ইন নেভার থট অ্যাবাউট অল দোজ থিংস, বিকজ ইস ডিফারেন্ট থিং। বাট হ্যাঁ, যেভাবে চেঞ্জ হচ্ছে, অ্যান্ড আমারও মনে হলো, আমি ইনিশিয়ালি হেজিটেট ছিলাম বায়োপিক নিয়ে যে দরকার নেই, কিন্তু তারপরে মনে হলো যে এটা দরকার আছে। যদি ইয়াংস্টার্স নিউ জেনারেশনের ছেলে মেয়েদেরকে যদি একটু এনকারেজ করা যায় স্পোর্টস রিলেটেড, তারা যদি কেরিয়ার ভাবে, তাহলে ইট উইল বি হিউজ হেল্প ফর আওয়ার সোসাইটি। তো তখন মনে হয়েছে হ্যাঁ, এটা করলে ভালো হয়। সো লেটস সি, আমিও এক্সাইটেড হয়ে বসে আছি কবে আমি দেখবো আর কীরকম বানালো, লোকে কেমন বলে, অ্যান্ড অনেক কিছু নিয়ে মানে ইস সামথিং ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে। কারণ এখানে তুমি বিহাইন্ড দ্য স্ক্রিন তুমি জাস্ট বলে গেছো, আমি ক্রিকেট মাঠে গিয়ে নিজে অ্যাক্ট করে এসেছি, সেটার মধ্যে একটুখানি নার্ভাসনেস একটু থাকবে। সেটা তো থাকবে, মানে হয়তো মনে হবে যে লিড অ্যাক্ট্রেস বলটা এর বদলে ওরকম ভাবে করলে ভালো দেখো হতো। সেই সামনে আমি ভাববো না, কারণ ওইটা কারণ ওটা তার কাজ নয়। ওইটা তাদের কাজ। আমার বক্তব্য হলো আমার চরিত্রটা মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করবে টিভিতে। সো ইটস অল অ্যাবাউট পাবলিক অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, মানে লোককে কি আদৌ মোটিভেট করবে, আদৌ কি লোকে এনকারেজ হবে, বিশেষ করে আমার লোককে থেকে ইয়াংস্টাররা। এখনো কি তোমার কাছে এটা ম্যাটার করে যে লোকে কি বললো? লোকে কিছু বললে সেটা ম্যাটার করে না, আমি যে আমার ইয়াংস্টাররা কি মোটিভেট হবে, তারা কি এসে উইমেন্স ক্রিকেট বা যে কোনো স্পোর্টসকে পার্টিসিপেট করবে ভবিষ্যতে, দ্যাট ইজ মাই কি। বিকজ আমার মনে হয় একটা দেশ যখনই উন্নতি হবে তখন তার স্পোর্টস ব্যাকগ্রাউন্ড তাদের স্ট্রং থাকবে। কেন? কারণ স্পোর্টস দিয়ে তুমি দেশকে এমন জায়গায় নিয়ে যেতে পারো, আর তোমার সারা পৃথিবী তোমার দেশ চেনবে স্পোর্টসের মাধ্যমে। মানে আমরা ব্রাজিলকে চিনি ফুটবলের জন্য। অ্যাবসলিউটলি। কয়জন লোক জানে ব্রাজিলে সব থেকে ভালো কফিটা পাওয়া যায়? আর ব্রাজিলকে দুটো জিনিসের জন্য, এক অ্যামাজন নিয়ে, অ্যামাজন ওই নিয়ে বলছি না, আমি অ্যামাজন অবহিকা নিয়ে, আর হলো ব্রাজিল ফুটবল। মানে তুমি কয়জন লোক চেনে ইউরোপের ছোট ছোট দেশগুলোকে, কিন্তু তারা রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ড ফুটবলে বা অলিম্পিকে গিয়ে তারা এট দ্য হাইয়েস্ট লেভেল। আমরা কিন্তু তাদেরকে নিয়ে চর্চা করি, আমরা তাদের দেশের ব্যাকগ্রাউন্ড নিয়ে চর্চা করি না, তাদের ওখানে কি আছে কি হচ্ছে না হচ্ছে। ভারতবর্ষকে চেনা যায় কিন্তু ক্রিকেট কান্ট্রি হিসাবে, যেটা বিগেস্ট ক্রিকেট কান্ট্রি, যেখান থেকে প্রচুর পরিমাণে ভালো ভালো ক্রিকেটার ইন্ডিয়া সবসময় প্রডিউস করেছে, বা হকি যারা সবসময় ইন্টারন্যাশনাল হকিতে ভালো ভালো প্লেয়ার প্রডিউস করেছে। সেম উইথ আর্জেন্টিনা। কত লোক জানে আমরা কিছুই জানি না আর্জেন্টিনা। ম্যারাডোনা মেসি ছাড়া আমরা কি জানি আর্জেন্টিনা? শেষ। এক্স্যাক্টলি। কিন্তু আরো ভালো তো কিছু আছে ওই দেশে। তো দ্যাটস সামথিং, স্পোর্টস ইজ আ থিংস দ্যাট যেখান থেকে তুমি কান্ট্রিকে অন্য লেভেলে নিয়ে যেতে পারো। মানে একটা সাধারণ মানুষ হয়তো রিলেট করতে পারে যে আমিও পারি, অ্যাবসলিউটলি, উইদাউট নেপোটিজম। অ্যাবসলিউটলি। এন্ড স্পোর্টস দেশকে এমন জায়গায় নিয়ে যাবে যেটাকে অন্য কোনো কিছু নিয়ে যেতে পারবে না। স্পোর্টসে কি নেপোটিজম আছে? আমি মনে হয় এখনো পর্যন্ত আমি দেখিনি।
আর এখানে থাকাটা সম্ভব না, কারণ ইটস এ হার্ড রিয়েলিস্টিক পারফরমেন্স। হ্যাঁ মানে অন গ্রাউন্ড ইউ আর অন ইউর ওন। Exactly. It's a hard realistic performance. If you're able to do that, people will accept. If you're not able to do that, and that day they'll say thank you so much, we have replacement. এতটাই টাফ। এতটাই টাফ, এতটাই প্রফেশনালিজম, এতটাই রুথলেসনেস। আর এটা হয়েছে টাইমের সাথে সাথে, আচ্ছা এটা টাইমের সাথে সাথে হয়েছে। আর ভবিষ্যতে আরও রুথলেসনেস আসবে, বিকজ তোমার কাছে যখন অপশন 1, 2, 3, 4 রেডি থাকবে, তো ওয়াই ইউ আর ওয়েটিং, ইউ ডেফিনেটলি ট্রাই টু সাম আদার অপশন। So ruthlessness is the key Part of for the game. sports. Yeah. And that is how we are taught. That ভাই পড়ে গেছো, ঠিক আছে উঠে খেলো। উঠে খেলো, যাও, that's your job. Otherwise, thank you, come out. Somebody will do your job. এবার একটা অন্য প্রশ্ন করি, প্রথমবার যখন সেলফি তুলেছিল কেউ তোমার সঙ্গে বা অটোগ্রাফ নিয়েছিল হোয়াটএভার, আগে তো সেলফি ছিল না, কেমন লেগেছিল? আমার মা একটা সার্কাস্টিক লুক মানে কি হয়েছিল? এটা এয়ারপোর্টে হয়েছিল 2002-এ, আমি যখন প্রথম ইন্ডিয়া খেলে আসি আমাদের কলকাতা এয়ারপোর্টে, অ্যান্ড একজন এসে আমাকে বললো ম্যাম একটা অটোগ্রাফ দেবেন। আমার মা না এরকম তাকিয়ে বলছে পড়াশোনা করে না অটোগ্রাফ দিচ্ছে, বলুন পড়তে, বলে চলে গেল। পড়াশোনা করে না অটোগ্রাফ দিচ্ছে। এখন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট জাস্ট ডেবিউ করে ফিরছি। হ্যাঁ মানে লোকের স্বপ্ন যে ইন্টারন্যাশনাল স্পোর্টসে যাবে। এক্স্যাক্টলি, এরকম পিক করে হেসে একটু সার্কাসম করে বেরিয়ে গেল। আমার এক বন্ধু আছে খুব বড় ব্যবসায়ী, তার মা এখনো পরিচয় দেয় তার বন্ধুদের কাছে, আমার ছেলে না আসলে কিন্তু ইঞ্জিনিয়ার, এখন ব্যবসা করছে। সো ইজ ইট সামথিং লাইক, এখনো কি আমার কাছে পড়াশোনাটাই আমাদের দেশে প্রথম অপশন? অ্যাবসলিউটলি। এবং ক্লেম টু ফেম। দেখো স্পোর্টস ইজ লাইক বিট অফ গ্যাম্বলিং, এই কারণে আমি বলছি, কারণ তোমাকে এটা মানে ইটস অল অ্যাবাউট পারফরম্যান্স, রাইট? পারফরম্যান্স। এন্ড সবাই যে সাকসেসফুল হবে ইন লাইফে স্পোর্টস অ্যাজ এ স্পোর্টস না, বাট এডুকেশনটা অ্যান্ড এর ডিফারেন্সটা এখানেই, যে তুমি সাকসেসফুল হবে কি হবে না এটা ডিপেন্ড করবে তোমার, উই ডোন্ট নো অ্যাজ এ স্পোর্টস পারসন তুমি কতটা সাকসেস পাবে পাবে না, উই ডোন্ট নো। বাট এডুকেশন যদি তোমার সাথে থাকে, কিছু না কিছু করে তুমি তোমার লাইফটা চালিয়ে নেবে। চাকরি তুমি একটা কিছু না কিছু পাবে যদি তোমার এডুকেশনটা থাকে। যদি তুমি এডুকেশন ছাড়া যদি স্পোর্টস করো, সেক্ষেত্রে হিউজ চান্স আছে। হ্যাঁ, কারণ তোমার একটা টাইম স্পোর্টসের লাইফটা খুব শর্ট, 10 থেকে 15 বছর অ্যাজ এ অ্যাথলিট তুমি পারফর্ম করবে। 10 ইয়ার্স ইউর আলটিমেট টাইম, 5 ইয়ার্স ইজ ওকে ঠিক আছে তুমি ভালো খেলেছো, 5 বছর আর একটু রিটায়ারমেন্ট বেনিফিট। হ্যাঁ অ্যাবসলিউটলি। বাট ওই 10 বছরের মধ্যে অনেক কিছু হতে পারে, ইনজুরি হতে পারে, অনেক কিছু হতে পারে। আর সেক্ষেত্রে ইটস এ গ্যাম্বলিং, বাট এডুকেশন ইজ মাস্ট। আমি সবসময় আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে আমি দাঁড়িয়ে বলতে পারি যে এডুকেশন ততটাই প্রায়োরিটি দেওয়া উচিত স্পোর্টসের সাথে, কারণ স্পোর্টস একা কখনোই তোমাকে ওই জায়গায় পৌঁছতে পারবে না আনটিল আনলেস হ্যাঁ এক্সট্রাঅর্ডিনারি কিছু যদি তোমার লাইফে হয়ে গেল। মানে সবাই তো সচিন তেন্ডুলকার হয় না, আমি সচিনকে দিব না, আরো অনেকেই আছে। সচিন হয়তো মারাদোনা, আমি সচিন স্যার এর জন্য বলবো না ইজ আ গড ইন ক্রিকেট। আই এম নট টকিং অ্যাবাউট এডুকেশন এন্ড সামথিং, আই এম টকিং অ্যাবাউট দ্যাট এক্স ফ্যাক্টর অর দ্য ওয়াই অর জেড ফ্যাক্টর। ইয়েস, সেক্ষেত্রে স্পোর্টস সেই জায়গাটাকে তোমাকে ডেফিনেটলি তার সাথে একটা যদি পেছনে কিছু থাকে, ইন কেস তুমি যেটা প্রফেশনাল অ্যাথলিট হতে পারলে না, but still you have good decent amount of education, you can do a lot of work surrounding by sports. You can do sports management thing, you can be a professional manager, you can do a lot of administrative work as a professional person. So there is a plenty of other option because you love the sports, you want to be with that. তো ধরো কেউ যদি স্পোর্টস ভালোবাসে কিন্তু হয়তো স্পোর্টসম্যান টিপিক্যালি নয়, সে তার অন্য কোনো ক্যারিয়ার অপশন আছে এখানে? অবশ্যই আছে। খেলতে ভালোবাসে, খেলা দেখতে ভালোবাসে, ওই অবধি। হ্যাঁ, তুমি যদি ইচ্ছা করো যে স্পোর্টস সাথে তুমি জুড়ে থাকবে, সেক্ষেত্রে লট অফ স্পোর্টস তোমার কোর্স আছে, সেগুলো করতে পারো, লাইক প্রফেশনাল ম্যানেজমেন্টস, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অল দোজ থিংস। সো জিলন, আমার নিজের হাইট হচ্ছে 6'2", জীবনে খুব কম মহিলা আমি দেখেছি যারা আমার সমান হাইটের। কখনো এই হাইট নিয়ে কথা শুনতে হয়েছে? অ্যাবসলিউটলি, মানে অ্যাজ এ উইমেন্স অ্যাথলিট আমাকে আমার বাড়িতে বলো, ট্রেনে বলো, বাসে বলো, টিমমেটসদের কাছে বলো, সবসময় শুনতে হয়। প্রিটি অবভিয়াস হয়ে গেছে, লম্বুজি এসে গেছে। তো এটা কি মানে ক্রিকেটের তোমাদের ইন্ডিয়ান ক্রিকেটের একটা স্ট্যান্ডার্ড হাইট, মানে এরকম একটা? নো, আমরা এক্সেপশনাল হাইট। মানে আমার সের জন্য সব থেকে বিরক্ত, কারণ টিমের মধ্যে সবাই সব নরমাল, আমরা চোখে যা দেখি 5'1", 5'2",
ম্যাক্সিমাম 5 দিন এরকমই হবে, খুব কম আছে যে একটু লম্বা আছে। আর সেক্ষেত্রে আমি এক্সেপশনাল হয়ে যাই, আর ওদের চোখে কথা হাট ইয়ার, এরকম ছোট হাইটের সাথে লোকজনের সাথে কথা বলতে পছন্দ নেই আতে মুঝে। এরকম হয়েছে। এই হাইটটা কি বোলিং অ্যাকশনে বা তোমার যে তাতে দেখো, কোনো আমি যখন প্রথম বিবেকানন্দ পার্কে এসেছিলাম সেই সময় স্বপন স্যার অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করেছিলেন। তার মধ্যে একটা জিনিস ছিল যে এই হাইট একটা এক্স ফ্যাক্টর ছিল, যার জন্য স্যার এতটা ইন্টারেস্ট নিয়েছিল, যার জন্য উনি বাড়ি পর্যন্ত গেছিলেন আমার। অ্যান্ড হাইট আর এক বোলিং অ্যাকশনটার জন্য উনি আমাকে মানে নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে আমার বাড়িতে যান অ্যান্ড বোঝান যে ওকে 2 বছরের সময়টা দিন, অ্যাটলিস্ট ও একটা ভালো ক্রিকেটার হতে পারে, ওর মধ্যে সেই স্পার্কটা আছে। অ্যান্ড ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন আমি এখন বন্ধুদের সাথে কথা বলি তখন হয়তো কেউ আমরা ডিসকাস করি না, এখন আমরা ডিসকাস করি যে লাইক বিকজ অফ ইউর হাইট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ফেস ইউর বল, বিকজ লেন্থ পিক করতে একটু লেট হতো, বিকজ ইটস কামিং ফ্রম দ্যাট হাইট, উইজ টু প্র্যাকটিস ইন সার্টেন ওয়ে, কিছু ডিফারেন্ট প্র্যাকটিস করতাম যে এই হাইটের বোলারকে কীভাবে ট্যাকেল করা যায়। সো হ্যাঁ, এখন অস্ট্রেলিয়ান বন্ধুরা অনেক গল্প করে এসব, তখন করলে আমি আর একটু অন্য কিছু আর একটু প্ল্যান করতে পারতাম ওকে কাউন্টার করার জন্য। বাট হ্যাঁ, হাইট নিয়ে অ্যাডভান্টেজ তো আছেই, আবার পার্সোনাল লাইফে অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে, সেইগুলোর নাম এই ক্যামেরার সামনে বলবো না। ফেয়ার এনাফ। কথায় বলে প্রত্যেক খেলোয়াড়ের একটি করে পাগল ফ্যান মোমেন্ট থাকে, কিছু আছে? দেখো, আমার সেরকম কিছু নেই গো, আমি খুব খুব মানে সাবলীল একজন মানুষ, আমি ক্রিকেট মাঠের না মধ্যে মানে আমার পাগল নরমাল করি। ফ্যান দেখেছো, মানে ঘাড়ে চড়ে গেছে, মেরে দিয়েছে, এরকম কিছু হয়নি? না না না, এসব হয় না, আমি খুব মানে ফ্যানদের থেকেও দূরে থাকি। আচ্ছা, আমি একদমই আড়ালের মানুষ, সামনে আসিই না, খুব কম আসি। আমি খুব এনজয় করি ক্রিকেট মাঠে, আমি অ্যাবসোলুটলি রুটলেস অ্যান্ড ডিফারেন্ট ক্যারেক্টার। আর মাঠের বাইরে আমি ততোধিক একটা সফট ইমোশনাল একজন ক্যারেক্টার, যে স্ক্রিনের বাইরে দাঁড়িয়ে সবসময় মজা নিচ্ছে, হাসি মজাক করছে, সবাইকে একসাথে দেখতে রেখেছে, সবাইকে হেল্প করার চেষ্টা করছে, কারো কোনো অসুবিধা হলে নিজের অসুবিধা মনে করে গিয়ে তাকে হেল্প করার চেষ্টা করছে। নট অনলি ক্রিকেট ফিল্ড, তাদের ফ্যামিলিতে যদি কিছু হয় সেরকমভাবে গিয়ে তাদেরকে হেল্প করি। সো আই এনজয় অল দোজ থিংস। তো আমি একদমই অফ ক্যামেরা অ্যান্ড অল দিস থিংস একদমই বাইরে থাকি। টকিং অফ দিস ডুয়ালিটি, রুথলেসনেস ভিজাভিজ ক্যামেরা, মানে মাঠের বাইরে অন্য একটা পার্সন, তোমার টিমমেটরা শুনেছি ঝুলন দিয়ে বলতে অজ্ঞান, কোনো স্পেসিফিক মোমেন্ট? দেখো, স্পেসিফিক না, বাট আমি সবসময় যখন কেউ ইয়াংস্টার যখন টিমে ডেবিউ করে, আমার কাজ মানে আমার মনে হতো দ্যাট আমরা যখন ডেবিউ করেছি, ইয়াং ছিলাম, তখন আমাদেরকে কেউ ওয়েলকাম করতো না টিমে। মানে লাইক একটা ইয়াংস্টার এসছে, একটা নতুন জায়গা, নতুন এনভায়রনমেন্ট, তাকে তো সময় দিতে হবে সেটেল হওয়ার জন্য। স্বাভাবিক। আর সেখানে গিয়ে সে যদি কমফোর্ট না থাকে, তাহলে ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট শি উইল কাম ব্যাক অ্যান্ড পারফর্ম লাইক হোয়াট উই এক্সপেক্ট ফ্রম হার ফ্রম দ্য ফার্স্ট ডে। এটা কি যে কোনো ক্ষেত্রেই হয়? কোনো কোম্পানির ক্ষেত্রে, কর্পোরেট লাইফেও তো এটা হতে পারে? হতেই পারে, অবশ্যই। তার জন্য তাদের যে লিডার থাকে সেই গ্রুপের, তার সব থেকে বড় রোল থাকে যে তাকে অ্যাকসেপ্ট করা, ওয়েলকাম করা সুন্দরভাবে, এনভায়রনমেন্টটা বোঝানো যে এখানে কি হয় না হয়, তোর ওপর মানে রেসপন্সিবিলিটিটা ওর সাথে শেয়ার করা, যে ওর একার রেসপন্সিবিলিটি না, ওকে অ্যালাউ করা যে ভাই তুই ফ্রি, টেক ইউর টাইম, ডোন্ট ওয়ারি ইফ ইউ ফেল। এবং সারা পৃথিবীর বোঝ তোর ঘাড়ে নেই। নাই, আমি সেইভাবেই সব ইয়াংস্টারদের সাথে কথা বলি। যে কোনো ইয়াংস্টার যখন টিমে আসে, আই ইউজ টু, ইটস নট লাইক দ্যাট আমাকে টিম ম্যানেজমেন্ট বলেছে এটা করতে, আই ইউজ টু ডু ইট ফ্রম মাই সাইড, বিকজ আমি যখন ডেবিউ করেছিলাম ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আমার মনে হয়েছিল যে অনেক কিছু আমি আরও ভালোভাবে যদি আমাকে হ্যান্ডেল করতে হয়, তো আমি আরও বেটার হতে পারতাম, তো আরও একটু সময় কম লাগতো আমার বেটার হতে, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আন্ডারস্টুড করতে। বাট সেই জিনিসটা আমি কখনো আমার ইয়াংস্টারদের সাথে করিনি, যার জন্য হয়তো ওদের সাথে একটা আলাদা বন্ডিং ক্রিয়েট হয়েছে। ওদের যত নিডস বা যত দরকার, ওই সময় কী কী দরকার, কী কী হেল্প, সেগুলো হয়তো আমি আমার মতন করে ফুলফিল করার চেষ্টা করেছি। জানি না কতটা করতে পেরেছি, কারোর ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, কারোর ক্রিকেটিং ওয়াইজ কিছু হচ্ছে, কেউ মেন্টালি প্রেশারটা হ্যান্ডেল করতে পারছে না, কেউ নার্ভাস খুব ফিল করছে, তো সেই জায়গাগুলোকে আমি চেষ্টা করতাম যে ওর সাথে কমিউনিকেট করে মেক শিওর দ্যাট শি ইজ ইন আ সাচ স্পেস দ্যাট অ্যাটলিস্ট খেলাটা এনজয় করে গিয়ে নিজের খেলাটা খেলুক, টেক ইউর টাইম। বাকি আমরা সবাই আছি রেসপন্সিবিলিটি নিয়ে, কারণ একজনের জন্য বাকি 10জন আমরা সেই রেসপন্সিবিলিটিটা নিতে পারবো। বাট ও যদি সবার রেসপন্সিবিলিটি ও নিজের ঘাড়ে নিয়ে নেয়, এই মানে ইয়াংস্টার হয়ে, তাহলে পুরো টিমটাই প্রবলেম হবে, ওর ক্ষেত্রে প্রবলেম হবে। অ্যান্ড যদি কখনো কেউ ড্রপ হয়ে যায় টিম থেকে, তো আই এম দ্য পার্সন হু ট্রাই টু কল দেম, কমিউনিকেট দেম, ডোন্ট ওয়ারি, তুই আবার কাম ব্যাক করতে পারবি, তুই তোর ট্রেনিংটা ঠিক কর, এটা ঠিক কর, এই জায়গাগুলো ইমপ্রুভ কর, ডেফিনেটলি তুই চান্স পাবি, ডোন্ট গেট carried away that তোর সাথে জাস্টিস হলো না, don't think all those way, think in a positive way that you can come back even harder
আর লোকে যেন তোর পরবর্তী সময় তোকে কেউ যেন বলতে না পারে যে তুই প্রিপেয়ার হয়ে আসিস নি। তো আই ট্রাই টু কমিউনিকেট ইন মাই ওয়ে, কারো পছন্দ হলে হতে পারে, না সেটা তো হলে না ঠিক হতে আছে। পারে, বাট আই ট্রাই টু জেনুইনলি আই ট্রাই টু কানেক্ট উইথ দেম। এখান থেকে যদি আবার ক বছর আগে যাই, ধরো তুমি পরপর দুবার টিমে সিলেক্টেড হতে পারোনি অ্যান্ড থার্ড টাইম ইউ কেম ব্যাক, কি জিনিস মোটিভেট করেছিল তোমায়, কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিল? বাট বিকজ দ্যাট ওয়াজ, আই আন্ডারস্ট্যান্ড, ইউর লাস্ট অ্যাটেম্প্ট। অ্যাকচুয়ালি দেখো ওই সময় অনেক ছোট, আমি 16-17 বছর বয়স, আন্ডার 19 ট্রায়ালে গেছি দুবার, সিলেক্ট হইনি। আই ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। আই সেড ইয়ার এই একটা জিনিস আমি নিজে থেকে করতে চেয়েছি, সেখানেও যদি আমি না পারি, বাড়ির লোকজনের সামনে মুখ দেখাবো কি করে? 16-17 বছর বয়সে এত কিছু ভেবেছিলে? আমি খুব কিন্তু সবসময় একটু হয়তো বলতে পারো একটু প্র্যাকটিক্যাল ছিলাম লাইফ নিয়ে, সবসময় প্র্যাকটিক্যাল ওয়েতে সব কিছু চিন্তা করতাম। লোকে আমাকে অনেক সময় হেটো করেছে, কারণ ছেলেদের সাথে গিয়ে তুমি যখন স্কার্ট পরে যখন ক্রিকেট খেলবে আর চুড়িদার পরে যখন ক্রিকেট খেলবে, লোকে হেটো করবেই। তো আমার কাছে কোনোদিন ওইগুলোকে আমি আপসেট মনে করিনি। এই তোর প্রবলেম, আমার প্রবলেম না, আমি তো ক্রিকেট খেলতে পারছি। তো যার ফলে আমি যখন ক্রিকেট মাঠে এসেছিলাম, আমি মনে করেছিলাম যে এখানে আমাকে বেস্ট করতেই হবে, অ্যান্ড আই প্রিপেয়ার সাচ ওয়ে। অ্যান্ড যখন লাস্ট টাইম যখন আমি বেঙ্গল ক্যাম্পে আসি ট্রায়ালে, and I was 100% determined, and I prepare such way that আমি ক্র্যাক করতেই হবে আমাকে, আর কোনো অপশন নেই। আর কোনো অপশন নেই। কারণ আমি এরপরে বাড়িতে গেলে আমি আর মানে অনেস্টলি স্পিকিং, যখন প্রথমে আর সেকেন্ড টাইম যখন বেঙ্গল টিম থেকে ড্রপ হই আন্ডার 19 থেকে, আমি বাড়িতে যাইনি, আমি মামা বাড়ি পালিয়ে গেছিলাম লজ্জায়। আর দুদিন গিয়ে মামা বাড়িতে কাউকে বলিও নি যে আমি বেঙ্গল টিম থেকে ড্রপ হয়ে এসেছি। তারপরে বড় মামা জানতে পেরেছে। তো দ্যাট ইজ হাউ দ্য থিংস হ্যাপেন। বিকজ আমার মনে হয়েছিল আমি বাড়ি থেকে কি বলবো, কি ফেস করবো, যে এটা কি ঠিক করছি, এখানেও সারা ফেল হয়ে গেলাম, তাহলে আর কি হলো, পড়াশোনা করছি না, ক্রিকেটও খেলতে পারছি না, আর তাহলে তো এবার আমাকে ক্রিকেট ছেড়ে দিয়ে এবার পড়াশোনার মধ্যে আবার বাড়ির সেই সেখানেও তো একই স্টুডিও টাইপ হয়ে যাবে। ইফ উই টক অফ লাইফ, অনেক ছেলে মেয়ে হয়তো পড়াশোনায় খুব ভালো হয় না, কোনো একটা পরীক্ষায় গন্ডগোল হয়ে যায়, কি বলবে তাদের, মানে হাউ শুড দে প্রিপেয়ার? তারা ডাউন হয়ে যায়, ডিমোটিভেটেড হয়ে যায়, চারদিকে লোক কথা শোনায়। দেখো ডাউন হবেই, ডিমোটিভেটেড তো হবেই, কারণ তুমি কিছু একটা প্রিপেয়ার করে যাও, তুমি যদি অ্যাচিভ না করতে পারো, ইউ উইল ফিল হার্ড। বাট তার সাথে সাথে তোমাকে জানতে হবে, তোমাকে নিজেকে সেলফ অ্যানালাইজ করতে হবে যে কোন কোন এরিয়াগুলোতে তুমি ভুল করেছো, কোন কোন জায়গাতে তোমার ভুল ছিল, যার জন্য তুমি এটাকে রেজাল্টটা 100% তোমার দিকে আসেনি। আর সেই জায়গাটাই আমি কিন্তু কাজটা করেছিলাম সেই লাস্ট থার্ড টাইম যখন এসেছিলাম। আমি জানতাম যে এখানে কী টাইপের হয়, কী টাইপের প্র্যাকটিস হয়, কী করতে হবে, তাহলে আমি ওদের থেকে বেস্ট করতে পারি। আমি কিন্তু সেই এক বছর কিন্তু যখন 2 বছর থার্ড ইয়ার যখন আমি ক্যাম্পে যাচ্ছি, আই ওয়াজ প্রিপেয়ার্ড বেটার অ্যাজ এ পার্সন। I know what I am going to do. I am not scared about anything. তুমি নিজের পেছনে ওই সময়টা দিয়েছিলে রাদার দ্যান ক্রিবিং অ্যারাউন্ড। Yes. নিজের পেছনে তো সময় দিতেই হবে। যে কোনো প্রিপারেশনে, তোমার প্রিপারেশন যদি তুমি না থাকো, তুমি কোনো কাজই করতে পারবে না। চাই এডুকেশন হোক, আর্ট হোক, ড্রামা হোক, তোমাকে প্রিপেয়ার তো হতে হবে। দেন ইউ এক্সপেক্ট দ্যাট হ্যাঁ রেজাল্ট তোমার দিকে আসবে। সেটা নিয়ে কোনো কথা নেই, কোনো লোকে তো প্রিপেয়ার, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকে প্রিপেয়ার হয় না ঠিক করে, আনপ্রিপেয়ার্ড হয়ে সারা কাজ করছে। প্রিপেয়ার হোক, গিভ ইউর সেলফ certain time, understood that fact. কারোর কাছে, কোনো কম বয়সী বাচ্চাদের কাছে 2-3টে ফ্যাক্টর থাকে। এক, আমি যেটা স্বপ্ন দেখছি আমি হতে চাই। 2, বাড়িতে এটা বলেছে। 3, বাকি সারা পৃথিবী এটা করতে বলছে। কোনটার পেছনে যেতে বলবে? দেখো আমি কখনোই বলবো না যে বাবা মার এগেনস্টে গিয়ে কোনো কাজ করা। ডেফিনেটলি হয়তো আমি আজকে করে এসেছি, কিন্তু স্টিল আই উইল সে আমি যখন ক্রিকেট খেলেছি, বিকজ তার সার্কামস্ট্যান্স অ্যালাউ করেনি আমাকে, কারণ যেহেতু উইমেন্স ক্রিকেট সম্বন্ধে তারা কিছু জানতো না, কেন ইটস এ হিউজ রিস্ক ছিল ওই সময়। আজকের দিনে ডেফিনেটলি বাবা মারা হয়তো এত রিস্ক ভাববে না। দিল সেড হ্যাঁ এখান থেকেও একটা লাইফ তৈরি হতে পারে, অ্যান্ড সেটা আমি দেখছিও বিবেকানন্দ পার্কে। এজ অফ 4-5 মানে বছরের বাচ্চারা আসছে মাঠে, তারা বাবা মারা বলছে তারা ক্রিকেট খেলুক। মানে এই জিনিসটাই হলো আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। বাট সেম টাইম যেটা তুমি বলছিলে, দেখো বাবা মার কথাটা তোমাকে শুনতেই হবে, বিকজ দে আর ইয়োর বিগেস্ট স্ট্রেংথ পৃথিবীতে। এর থেকে পিওর মানুষ কেউ হবে না যে আনডাউটলি আনকন্ডিশনালি তোমার জন্য সবসময় দাঁড়িয়ে থাকবে, এছাড়া কেউ হবে না পৃথিবীতে। অ্যান্ড সেক্ষেত্রে বাবা মার কথা তো শোনাটা উচিত, বাট তাদেরকে এক্সপ্লেন করো তুমি কি চাও, তুমি তোমার যে give them a clear plan. ইয়েস, তুমি যে চাচ্ছ যে এইটা আমি করতে চাই,
আর আমাকে একটু সময় দাও, যদি না পারি তোমাদেরটাই চলে আসতে পারবো, কিন্তু আমাকে সময়টা দাও। ওই সময়টার মধ্যে তোমাকে কেউ মানে নেগেটিভ কিছু করো না, নেগেটিভ কিছু বলো না, আমাকে এনকারেজ করো, আমাকে সাপোর্ট করো। এটা খুব ইন্টারেস্টিং। ধরো আমার ছেলে একজন গেমার হতে চায়, 13 বছর বয়স, এবার তার ভয়ে আছে যে আমরা বলছি না ভাই আগে একটু পড়াশোনা করে নে, তারপর তুই যা খুশি কর। সে বলছে না না আমি জীবনে গেমই খেলবো। এই একই বক্তব্য কি সেখানে রাখবে? অবশ্যই, পড়াশোনাটা করতে বলছোই, সেটা করছেই পড়াশোনা। তুমি তাকে তো বলছো না ক্লাসিকে ফার্স্ট হয়ে আয়, 100 মার্কস নিয়ে আয়, তোকে তো পড়তে দিচ্ছই, পড়ছে তো, তোমার কাজটা করছেই। তার সাথে সাথে গেমার হিসাবে যদি তার নিজের কেরিয়ারটা স্টার্ট করতে পারে, কি হোয়াট হার্ম অন দ্যাট? তা ভালো কাজ করছে তো। সেটা খেলাধুলা হয়তো, হ্যাঁ বলতে পারো তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খেলা না, মেন্টাল অ্যাক্টিভিটিস, মেশিনের সামনে তুমি বসে খেলছো, বাট খেলাধুলার মধ্যে একটা ভালো কাজের মধ্যে আছে তো। আমি তো বলবো সবসময় তাকে এনকারেজ করা উচিত। ইটস এ নিউ রাস্তা একটা খুলবে নতুন ছেলে মেয়েদের জন্য। আগে আমরা ভাবতাম খেলা মানে শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস, এটা তো ইনডোরও এরকম হতে পারে। অ্যাটলিস্ট সে তো সেখানে অ্যাটলিস্ট ভালো কাজে সময়টা দিচ্ছে, সে তো ওই কাজটা অন্য সময়টা অন্য কাজে দিচ্ছে না, খারাপ সময় ইউজ করছে না, নষ্ট করছে না তো অন্য সময়টা, সে তো ভালো কাজে দিচ্ছে। ইয়েস, তার ব্যাকআপ তো তুমি রেডি রাখছো তার পড়াশোনা করার। সে যদি পড়াশোনা না করে 24/7 আমার মতন যদি সারাদিন পাড়ায় এ পাড়া থেকে ও পাড়া ক্রিকেট খেলতে যাচ্ছে স্কুল কামাই করে, তাহলে দ্যাট ওয়াজ এ ওয়ারিড। আমার বাবা মার ওয়ারিডের কারণটাই ছিল এটা, মানে কারণ ছিল একটা। হ্যাঁ 100% বাবা মা ভেবেছিল এর কিছু হবে না, ব্যাকআপ প্ল্যান কি হবে সেটা নিয়ে টেন্স ছিল সবাই। তাই ফরচুনেট এনাফ, থ্যাঙ্কস টু গড, দ্যাট আজকে এই জায়গাটা আমি আসতে পেরেছি। আজকে প্ল্যান বি থাকা কি দরকার পৃথিবীর সবকিছু? সময় থাকা দরকার, ব্যাকআপ একটা থাকা দরকার। তুমি এখানে কাজ করছো, তোমার কিন্তু একটা ব্যাকআপ সেটও রেডি করে তুমি কাজ করতে নেমেছো, তাই তো? কেন? যদি কিছু হয়, ইউ ডোন্ট নো, মানে আমরা তো জানি না কি লাইফ অলসো সেম থিং, একটা কিছু ব্যাকআপ থাকা উচিত। এরকম হয়তো আমি যে রিস্কটা নিয়েছিলাম লাইফে, এটা রিস্ক, সেই রিস্কটা হয়তো আমাকে পে করেছে। যদি না করতো, হোয়াট ইজ গোইং টু বি মাই লাইফ? ইটস এ হিউজ থিং। আজকে তোমাকে দেখে বা তোমাদের মতো স্পোর্টস পার্সনদের দেখে বহু হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক ইন্সপায়ার্ড হচ্ছে কোনো না কোনো স্পোর্টসে যাও, রিরেসপেক্টিভ অফ ক্রিকেট, ফুটবল। আমি সবসময় বলি তোমাকে তোমার যে পছন্দের স্পোর্টস সেই স্পোর্টসে যাওয়া উচিত। কি বলবে তাদের? দেখো অবশ্যই তোমাকে স্বপ্ন তো দেখতেই হবে, স্বপ্ন যদি তুমি জেগে না দেখো তাহলে তুমি সেই স্বপ্ন অ্যাচিভ করতে পারবে না। স্বপ্ন জেগে দেখো, আচ্ছা ইন্টারেস্টিং। আর ইউ হ্যাভ টু বি ভেরি প্যাশনেট অ্যাবাউট ইউর ওয়ার্ক অ্যান্ড ভেরি লয়াল টু ইউর ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন, এই ট্রিপল ডি কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইফে অ্যাকচুয়ালি লাগে। ঝোলান, কনসিডারিং আমরা এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা বোলারের সঙ্গে কথা বলছি, ধরো অনেক বাচ্চা কাচ্চারা এখন বোলার হতে চায়, বল করা শিখতে চায়, কোনো টিপস দেবে এই বলটা নিয়ে কিভাবে করলে কি সুইং হয়? এটা হলো সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো বলের সিমটা। এটার উপর কিন্তু প্রচুর সায়েন্স আছে। সিম মানে যে সাদা ফিতেগুলো, সাদা দড়িগুলো দড়ি দিয়ে আটকেছে সেলাইটা। আচ্ছা, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেলাই, দুটো বলকে একসাথে জুড়েছে এরকম একটা। অ্যাকচুয়ালি এটা জেনারেলি 4 কাপের হয়, আচ্ছা 4টে হয়। এটা আমরা এখানে দুটো দেখছি, বাট জেনারেলি এখানে আরেকটা থাকে, এইখান দিয়ে একটা থাকে, হ্যাভ দ্য প্রপার ব্যালেন্স, তে হাওয়াটাকে ভালো করে কাট করতে পারে এন্ড অল দোজ থিং। দ্যাটস আ সায়েন্স। বাট বেসিক জিনিস হলো এই যে সিমটা আমি দেখছি, এটা যদি আমি আউটসুইং করাই, আমি এই আমার মিডল ফিঙ্গারটা অ্যাক্রস যাবে আর এই ইন্ডেক্স ফিঙ্গারটা সাপোর্টে থাকবে, আর আমি একটু কানের দূর থেকে হাতটাকে ফিনিশ করব, আর সেম পজিশনটা হালকা একটু টিল্ট থাকবে ফার্স্ট স্লিপের দিকে, and বলের আর যে সাইনি পার্টটা থাকবে যেটা বাইরের দিকে। দ্যাট ইজ দ্য টিপিক্যাল আউটসুইং। তবে হাওয়ার সাথে আর এই দিকটা থাকবে, কিচ্ছু থাকবে একটু রাফ থাকবে, যাতে হাওয়াটা এখানে যখন আসবে ওকে ফলো করবে ওই দিক দিয়ে। সেটা লেট, যদি তুমি রিলিজটা একটু লেটে করতে পারো তাহলে আরো লেট সুইংটা হবে, যেটা কপিল দেবের স্যারের হতেন, লেট সুইং করা, যার জন্য সবাই অনেক সময় পিক করতে পারতো না। আর ইন সুইং ইজ এ থিং অপোজিট, তোমার ইন্ডেক্স ফিঙ্গারের উপর একটু হালকা প্রেশার থাকবে, বলের সিম পজিশনটা একটু লেগ স্লিপ দিকে থাকবে বা ফাইন লেগের দিকে থাকবে, অ্যান্ড মিডল ফিঙ্গার জাস্ট সাপোর্টিং থাকবে, অ্যান্ড তোমার ইন্ডেক্স ফিঙ্গারের উপর প্রেশার দিতে হবে যাতে তোমার রিস্ট ফার্ম থাকবে। সিমের পজিশনটা থাকে হলো তোমার এই রিস্টটা খুব ইম্পর্টেন্ট। রিস্ট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে বল সিমে যাবে না, বল এরকম যাবে। অ্যান্ড যখন বল সিমে পড়বে না, সিমে পড়লে বল কিক করে অ্যান্ড অফ দ্য উইকেট মুভমেন্ট হয়। সিমে যদি না পড়ে, বল এরকম যদি পড়ে, বল কিন্তু গড়িয়েও যায় বেশিরভাগ।
সেই যে তুমি এফার্ট লাগাচ্ছ সেই এফার্টের রেজাল্টটা কিন্তু তুমি পাবে না। তো সিম প্রপার থাকার জন্য রিস্ট পজিশনটা খুব ইম্পর্টেন্ট, রিস্ট ফার্ম থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর এর জন্য তোমাকে স্ট্রং রিস্ট করতে হবে, একটু ট্রেনিং করতে হবে যাতে তোমার রিস্ট পজিশন ঠিক থাকে, প্রচুর বল করতে হবে, কিছু ড্রিলস আছে এরকম ড্রিলসগুলো করে যেতে হয় যাতে সিম পজিশনটা নর্মাল থাকে। সিম সবসময় এরকম যাবে, আর বল কখনো কিন্তু এরকম যায় না হাত থেকে বেরিয়ে, আচ্ছা বল উল্টো আমরা যায়, তো বরাবর জানি ওভাবে যায়, বল উল্টো যায় এরকম, আচ্ছা মানে বলটা ব্যাক স্পিন হতে হতে যায়। ওকে এই যে বলটা এখান থেকে বেরোলো ইটস কল ব্যাক স্পিন, আচ্ছা ওই স্পিন হতে হতে যায়। সেক্ষেত্রে তোমাকে এই ড্রিলসগুলো রেগুলার করে যেতে হয়, এই ড্রিলসগুলো রেগুলার করে যেতে ওই জন্য সবসময় দেখি বোলাররা দেখবে, বিশেষ করে সিম বোলাররা সারাক্ষণ এটা করে যায় যাতে বলটা সিম থেকে হাত থেকে যেন খুব ভালো রিলিজ হয়। আর বল যত টাইট করে ধরবে বল তত আসতে যাবে। বলকে তুমি এমনভাবে ধরবে যাতে বল না খুব টাইট থাকবে না খুব হালকা থাকবে, তবে বল একদম আলটিমেটলি মানে আমাদের জীবনে অনেক কিছুর মতো একটু হালকা করে রাখতে হবে, অত চাপ নিলে মুশকিল, চাপ নেওয়া যাবে না, বল বেশি চাপ নিতে পারবে না। আর তার সাথে ক্রস সিম আছে, যে অনেকে হয় দেখবে অনেক ম্যাচে আজকাল তো এটা একটা ভেরিয়েশন, কারণ বাউন্সারও মারছে ক্রস সিমে, তোমার ক্রস সিমে ডেলিভারিও করছে, ক্রস সিম মানে এর আড়াআড়ি করা যাবে, হ্যাঁ এটা এরকম। সেক্ষেত্রে বল যদি এরকম পড়ে অড বাউন্স নিতে পারে, কখনো বল গড়িয়েও যেতে পারে, সেক্ষেত্রে ব্যাটার বুঝবে হয়তো বল সামনে আসে পায়ে লাগলো এলবিডব্লিউ হয়ে গেলো, বল নিচে রয়ে গেল, ব্যাট আসতে লেট করলো। অ্যান্ড বাউন্সারের ক্ষেত্রেও সেম, এখান থেকে বলটা সিমে কিক করে ভালো। আর অনেকে করে দেখবে ইয়াংস্টারদের মধ্যে এটা আছে, কোচেসরা খুব শেখায়, বল যখনই এরকম সিমে বল করে ওয়াইড নো বল খুব হয়, ওয়াইড বল বিশেষ করে নতুন বলে ইনিশিয়াল স্টেজে কন্ট্রোল করা বলটা শেখাটাই ওইটাই সব থেকে বড় আর্ট, নতুন বলে বলকে কন্ট্রোল করা। সেক্ষেত্রে দেখবে অনেকে নতুন বলে দেখবে ওয়াইড বল করতে থাকে শুরু করে, সেটাকে কাউন্টার করা হয় তখন ক্রস সিম করে। একটা জিনিসই আমি বুঝলাম, প্রথমে একটু টেকনিক্যালসটা শিখতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। অ্যাবসলিউটলি, বোলিং আলটিমেট প্র্যাকটিস করেই বোলিং তুমি পারফেক্ট করতে পারবে, বিকজ কন্ট্রোলিং দিস বল ইজ সবথেকে বড় চ্যালেঞ্জ। অ্যান্ড তার মধ্যে তোমার বায়োমেকানিক্স প্রচুর রয়েছে, ইটস এ সায়েন্স, বোলিং অ্যাবসলিউটলি ইটস এ সায়েন্স। হোয়াট ইজ বায়োমেকানিক্স? বায়োমেকানিক্স, বডি বায়োমেকানিক্স। আচ্ছা, তোমার রান আপ, তোমার বোলিং স্ট্রাইড, রানিং স্ট্রাইড, বল এদিক হাত দৌড়ানোর সময় এদিক এদিক করবে না, সোজা থাকবে, হেড টু টো একদম নর্মাল এক লাইনে যেতে হবে, মানে ব্যাক লেগ থেকে ফ্রন্ট লেগে কীভাবে যাবে সেই এফার্টটা, মানে একটা বল করতে তুমি হয়তো জাম্প করতে পারো, 16টা জাম্পের ইকুয়াল টু একটা বলের এফার্ট। আচ্ছা, হ্যাঁ, তোমার শরীরে সেই 16টা জাম্প একটা এফার্ট নেয় একটা বল করতে। সেক্ষেত্রে তোমার শরীরের সবকটা অংশ কিন্তু তোমাকে স্ট্রং, পুরো শরীরটাকে ওখানে কনসেন্ট্রেট হ্যাঁ, করতে বিকজ হবে। তুমি ট্রান্সফার অফ ওয়েট হচ্ছে, তো প্রথমে তুমি দৌড়ালে, দেন গ্র্যাজুয়ালি তুমি যেরকম ফ্লাইট আমরা টেক আপ কী করে দেখি যে স্লোলি দেন ফ্লাই করছে, বা 100 মিটার্স ইউসেন বোল্ট স্লোলি দেন টেক করছে, বোলিং রান আপও তাই, স্লোলি তুমি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছো, দেন অল আউট দৌড়াচ্ছ, দেন ওখান থেকে তুমি ওইটাকে ব্রেক করছো, করে তুমি মোমেন্টাম শিফট করে আবার বডি ট্রান্সফার অফ ওয়েট হচ্ছে, সামনের পেছন পা থেকে সামনের পায়ে যাচ্ছে, দেন এগেন তোমাকে ইয়ে করতে হচ্ছে। সো ইটস অনেক সায়েন্স আছে এর মধ্যে। যার ফলে বোলিং অ্যাজ এ বোলার উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দোজ বেসিক ফান্ডামেন্টাল সায়েন্স, বাট অবভিয়াসলি সেগুলো একটু ওপর লেভেলে গিয়ে বাচ্চাদের জন্য আমি বলবো জাস্ট গো অ্যান্ড জাস্ট ডু দ্য বেসিক্স, কিপ বোলিং টু আন্ডারস্টুড দ্য বলকে জানাটা খুব ইম্পর্টেন্ট, নাহলে বল এদিক ওদিক দৌড়াবে। বলকে কন্ট্রোল করতে গেলে তোমাকে নেটে গিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে উইথ দ্য নিউ বল। সব শেষেই প্র্যাকটিস আসছে, প্র্যাকটিস তো আসতেই হবে, সে যে কোনো জিনিসের প্র্যাকটিস, এর কোনো সাবস্টিটিউট হয় না। হার্ড ওয়ার্ক ইজ অলওয়েজ ইজ রিকোয়ার, অ্যান্ড হার্ড ওয়ার্কই তোমাকে পে করবে জীবনে, অ্যান্ড দ্যাটস এ কি ইন এ লাইফ। আই থিঙ্ক এনি স্পোর্টস এনি ফিল্ড, তুমি আজকে পডকাস্টিং করছো এর জন্য তুমি কতদিন প্রিপেয়ার করেছো নিজেকে, টু হ্যাভ গুড কমিউনিকেশন, অল দোজ থিংস, যেন আমি ক্যামেরার সামনে ঠিকঠাক বলতে পারি, অবভিয়াসলি নিশ্চয়ই করেছো, স্বাভাবিক। তো সেম জিনিস। এখন একদম শেষ প্রশ্ন, আমার পডকাস্টে সত্যি কথা কখনোই যে তুমি আসবে আমি ভাবিনি, অনেস্টলি। আমার জন্য কোনো সাজেশন, কোনো কিছু, এনিথিং? তুমি যে কাজটা করছো সেই কাজটা আরো উপরে নিয়ে যাও, কারণ অলরেডি তুমি নিজেকে যেভাবে এস্টাবলিশ করেছো নিজের ইউটিউব ফুডকা চ্যানেল দিয়ে, আমি অনেকবার দেখেছি মাংস খাচ্ছ এরকম ভাবে টেনে টেনে, এরকম ভাবে বিরিয়ানি খাচ্ছ, আজকে ওই দোকানে কালকে ওই দোকানে বিরিয়ানি খাচ্ছ, আনফর্চুনেটলি আমরা খেতে পারছি না, হিংসা হয়, বাট হ্যাঁ যে কাজটা করছো সেই কাজটা আরো মন দিয়ে আরো উপরে নিয়ে যাও, আরো নতুন নতুন স্টোরি নিয়ে আসো। এমন অজানা অনেক মানুষ আছে আমাদের বাংলায় যাদের স্টোরি আমরা শুনতে চাই, আমরা জানতে চাই, হয়তো তারা লাইমলাইটে কোনোদিন আসেনি, তারা পর্দার আড়ালেই থেকে গেছে, কিন্তু তারা হলো আলটিমেট
গেম চেঞ্জার ইন আওয়ার সোসাইটি। চুপিসারে তারা কাজ করে যাচ্ছে, হয়তো 10-15 জন লোককে তারা রেগুলার কিছু না কিছু করার কাজ কিছু না করার কিছু চেঞ্জ করছে। তো সেই রকম মানুষদের স্টোরি আরো যদি আনতে পারে তাহলে আমাদের জন্য অ্যাজ এ শ্রোতা হিসাবে আমি আরো এনজয় করব। থ্যাংক ইউ ঝুলন, একটা ছোট্ট এখানে আসার জন্য তোমায় ধন্যবাদ তো দিতে পারি না। এখানে আমার লেখা 2টি বই আছে, অফকোর্স খাওয়ার বাইরে আমার খুব একটা বুদ্ধি কাজ করে না, খাবারের ওপরেই বই। আমি পড়বো, অবশ্যই পড়বো, কেন পড়বো না? খাওয়ারের বই ঠিক আছে, চলবে। খাবার তো খেতে পারো না স্পোর্টসের জন্য, বাট বই না, আমি ক্রিকেট ছাড়ার পর থেকে আই স্টার্ট ইটিং এভরিথিং। ও ব্রিলিয়েন্ট। বিকজ আমার মনে হয়েছে যে হোয়াট এভার আই হ্যাভ গিভ আপ লাস্ট 7-8 ইয়ার্স, বিকজ শুরুর দিকে কোনো ইয়ে ছিল না, আই ইউজ টু হেট আদার্স, আই সে ক্যা খাতে হো তুম, ये नहीं खाना वो नहीं खाना। যখন ওই একটু এজিং, then my dietitian said that you will not eat, you will not going to eat, you will not going to eat, then your recovery process will be slow and you'll start getting injured, and that's happened. Then I start giving up everything, so that was a big challenge. থ্যাংক ইউ, Now I'm having everything. থ্যাংক ইউ ঝুলন, আবার কখনো না কখনো নিশ্চয়ই দেখা হবে। Absolutely, thank you. Thank you. পডকাস্টের এই সিজনটায় আমরা খেলা বাদ দিয়ে অনেক কিছু নিয়ে শুনলাম। মানে খেলা ইজ এ গ্রেট লেভেলার, এনি স্পোর্টস ইন এনি ফর্ম, ইন এনি ম্যাটার। তার বাইরে যেটা শুনলাম সেটা হচ্ছে কিভাবে তৈরি করতে হয়, কতটা টেকনিক্যালিটিস লাগে, কি লাগে। এই এপিসোডটা আপনারা শুনে একটু জানাবেন কেমন লাগলো, এবং আর কোন কোন টপিকে আপনারা এরকম পডকাস্টের আরও এপিসোড শুনতে চান। থ্যাংক ইউ ঝুলন, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। Thank you. ঝুলন, আমাদের পডকাস্টের এই এপিসোডটার ইকুইপমেন্ট পার্টনার নিকন Z30। একটা নিকন ক্যামেরা দিয়ে আমরা একটু সেলফি নেব। এক কাপ কফি, কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান, আমাদের গল্পেরা সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ।